সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি ইউরোপের প্রতি শনিবারের লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভি লন্ডন স্টুডিও থেকে। এছাড়া এটি পুনঃপ্রচারিত হয়ে থাকে রবিবার সকাল 7:30টায়। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠান এনটিভির মাধ্যমে আপনারা টিভির পর্দায় তো দেখতে পাচ্ছেনই, পাশাপাশি ফেসবুক পেজে এনটিভি ইউরোপের যে ফেসবুক পেজ আছে সেখানেও এটা সিমালটেনিয়াসলি একই সময়ে একই সাথে লাইভ সম্প্রচারিত হয়। এনটিভি ইউরোপের পেজে আপনারা লাইক দিয়ে কিংবা ফলোয়ার হিসাবে আপনারা থেকে যেতে পারেন। সেটা আপনারা এই অনুষ্ঠান সহ এনটিভি ইউরোপের যে বিভিন্ন অনুষ্ঠান আছে সেগুলো আপনারা যে কোনো সময় উপভোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে আমি উপস্থাপনা এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকি, আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিই এবং কোনো লিগ্যাল আপডেটস থাকলে সেগুলো নিয়েও ডিসকাশন করি। আমার নাম সলিসিটর মোহাম্মদ সেলিম, আমি হচ্ছে একজন ডিরেক্টর উইলডেন লিগ্যাল সলিসিটার্স প্রতিষ্ঠানের। সুপ্রিয় দর্শক, প্রতি শনিবারে থাকি আপনাদের সামনে। আশা করি চেষ্টা করব দীর্ঘদিন আপনাদের সেবা করে যেতে। আপনারা আইনি যে কোনো ব্যাপারে, আইনগত যে কোনো সমস্যায় আপনারা এই অনুষ্ঠানে ফোন করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোয়ারিগুলোকে মিট করার জন্য। তবে একটা কথা আমি সবসময় এই অনুষ্ঠানের শুরুতে সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে এই যে অনুষ্ঠানে আপনারা ফোনের মাধ্যমে আমাকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন, তবে যেহেতু আমি কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না, এই ফোনের মাধ্যমে তো দেখা সম্ভব না, তো ডকুমেন্টস ছাড়া যে আমি অ্যাডভাইস দিই, আমি সবসময় এটা বলি যে অনেক সময় এমন হতে পারে যে ব্যাপারটা এত কমপ্লিকেটেড আপনি নিজেও জানেন না আপনার ডকুমেন্টসের ভিতরে কি আছে। ডকুমেন্টস আপনি বলেন একটা, অনেক সময় আমরা যখন ডকুমেন্টস চেক করি দেখি যে আপনি যা ভাবছেন আপনার ম্যাটারটা নিয়ে, ডকুমেন্টস বলছে আবার ডিফারেন্ট কিছু। ডকুমেন্টস হয়তো আর অতিরিক্ত কিছু বলছে, কিংবা আপনি যে অ্যাঙ্গেলে এটা নিয়ে ভাবছেন ডকুমেন্টস অনুযায়ী সেটা সেরকম না। তো সবচেয়ে ভালো হবে যে ডকুমেন্টস দেখিয়ে একজন সলিসিটারের মুখোমুখি হয়ে তার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, এটা হবে যে সবচেয়ে বেস্ট অ্যাডভাইস। তবে এই টিভির অনুষ্ঠান থেকে, আমার অনুষ্ঠান সহ অন্যান্য টিভি চ্যানেল সহ এই টিভি চ্যানেলে যে আরও যে লিগ্যাল প্রোগ্রামগুলো হয়ে থাকে, এই প্রোগ্রামগুলোতেও আপনারা চোখ রাখতে পারেন। এগুলো থেকে আপনারা একটা জেনারেল গাইডলাইন পাবেন, এগুলো থেকেও আপনারা অনেক উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে অনেক সময় শুরুতে কোনো আপডেটস থাকলে আমি আপডেটস দেওয়ার চেষ্টা করি। আপডেটসের মধ্যে খুব যে মেজর আপডেটস আছে তা না। একটা আপডেটস গত সপ্তাহে ডিসকাশন করেছিলাম, এই সপ্তাহে আবার কিছুটা না হয় ডিসকাশন করি এক্সট্রা, মানে আর একটু ডিটেলে। সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে একটা কেস, দুটো পরপর কেস লো এসছে, যেগুলো প্রায় দুটো কেস লো প্রায় একই জিনিস নিয়ে প্রায় ডিল করেছে। সেই কেস লোগুলোতে বলা হয়েছে যারা 10 বছরের বেসিসে অ্যাপ্লিকেশন করেন, তাদের যদি মাঝখানে গ্যাপ থাকে, সেই গ্যাপটা যদি এমন হয় যে কোনো এক সময় তার অ্যাপিলের রাইট যেটা ছিল সেটা এক্সারসাইজ করতে গিয়ে উনি অ্যাপিলটা অন টাইমে করেন নাই, মানে 14 দিনের মধ্যে যে অ্যাপিল করতে হয় সেটা উনি করেন নাই, অ্যাপিলটা উনি দেরিতে লজ করেছিলেন, দেরিতে অ্যাপিলটা সাবমিট করেছিলেন। সেই অ্যাপিলটা পরবর্তীতে ট্রাইব্যুনালের যে জাজ এটাকে অ্যাপিল হিসাবে গণ্য করেছে, অ্যাপিল হিসাবে উনি এটাকে অ্যাকসেপ্ট করেছে। আউট অফ টাইম অ্যাপিল, মানে সময়ের মধ্যে না করা সত্ত্বেও এই অ্যাপিলটাকে জাজ অ্যাপিল হিসাবে অ্যাকসেপ্ট করে এটাকে কন্টিনিউ করেছে। তারপরে কোনো এক সময় আপনার সব কিছু আবার ঠিক হয়ে গেছে, আপনার লফুল হয়ে গেছে, আপনার ধরে নিলাম সেই অ্যাপিলে উইন করেছেন, মানে ওইখানে ওই গ্যাপটা ছাড়া যে অ্যাপিল দেরিতে সাবমিট করা হয়েছে, পরবর্তীতে আবার অ্যাপিল উইন করে আপনি 3C লিভ পেয়ে গিয়েছেন, তো সেখানে যে 3C মাঝখানে যে গ্যাপ হলো, সেই গ্যাপটা যদি জাজ অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে এখনও এটাকে গ্যাপ বলা হবে না, এটাকে অ্যাকসেপ্ট করা হবে লফুল হিসাবে। তো এই বেসিসে যদি আপনাদের কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যদি এরকম থাকে, তারপরে যদি 10 বছর আপনারা লফুলি কমপ্লিট করতে পারেন, এই ধরনের গ্যাপ যদি থাকে তাহলে সেটা আপনার গ্যাপ হিসাবে আর ট্রিট হবে না। যদি জাজ অ্যাকসেপ্ট করে নেয় যে এটা আউট অফ টাইম না, এটা ইন টাইম অ্যাপিল, তাহলে কিন্তু সেটার বেসিসে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই দিকগুলো দেখবেন। আরেকটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে নিই, ইউ সেটেলমেন্ট স্কিম সংক্রান্ত। ইউ সেটেলমেন্ট স্কিম, এখান থেকে যারা এখনও ইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় অ্যাপ্লিকেশন করেন নাই, তাদের এখনও অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। যদিও এটা ডেডলাইন ছিল 30শে জুন, কোনো রিজন দেখিয়ে এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সেই রিজন হতে পারে যে আপনি বিগ একটা লিস্ট দেওয়া আছে রিজনের, এমনও রিজন আছে যে সেখানে বলা আছে যে আপনি বলছেন যে আপনি জানতেন না যে 30শে জুন ডেডলাইন, এমন রিজনও আছে। তো সব ধরনের রিজন আছে, এক্সেপশনাল সার্কামস্টেন্স আছে, ভ্যারিয়াস রিজনস আছে। এমনকি বলা হচ্ছে যে আপনি টেকনিক্যালি সাউন্ড না, যার ফলশ্রুতিতে আপনি অ্যাপ্লিকেশন নিজে জমা করতে পারেন নাই, এমনও
রিজন ওখানে আছে, সিলেক্ট করা যায় সেই ধরনের রিজন। তো এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে সেটেলমেন্ট স্কিমের আওতায় যদি কেউ এখনও না করে থাকেন এখনও করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি জানি ফোন কলাররা অলরেডি লাইনে চলে এসছেন। হ্যাঁ, আমি আরেকটু পরে কল নেব। আমাদের এখানে আরও একটা দুইটা আমি আপডেটস যদি দিয়ে দিই, যে বাংলাদেশ কিন্তু এখন অ্যাম্বার লিস্টে চলে এসছে গত 22শে সেপ্টেম্বর তারিখ থেকে। অ্যাম্বার লিস্ট কি? বাংলাদেশ থেকে কেউ যদি এখানে ট্রাভেল করে আসতে চায়, কেউ যদি ধরে নিলাম যে স্টুডেন্ট ভিসায় একজন আসবে এখানে, কিংবা বাংলাদেশে একজন ব্রিটিশ পার্সন দেশে গিয়েছিলেন, উনি এখন ফিরে আসছেন দেশ থেকে, তো তাদের ক্ষেত্রে অ্যাম্বার লিস্টের আইনটা বা নিয়মটা কি সেটা আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিই। অ্যাম্বার লিস্ট হচ্ছে যে এখানে অ্যাম্বার লিস্টের যে কান্ট্রি থেকে যদি কেউ ইউকেতে এখন আসতে হয়, তাহলে তাকে প্রথমে আসার আগের 3 দিনের মধ্যে তার একটা টেস্ট করাতে হবে, পিসিআর টেস্ট, যেটা রিকগনাইজ টেস্ট ইউকেতে। তো সেই টেস্টে তার এটা তো নেগেটিভ থাকতে হবে 1 নাম্বার, সেই একটা জিনিস। পাশাপাশি হচ্ছে ওনাকে এখানে আসার পরে আসার দিন থেকে 2 দিনের মধ্যে, প্রথম 2 দিনের মধ্যে উনি যে একটা টেস্ট করবেন এবং 8 নাম্বার দিনে আরেকটা টেস্ট করবেন। এই টেস্টগুলো উনি অলরেডি বুকিং দিয়েছেন এরকম কনফার্মেশন থাকতে হবে তার সাথে, ঠিক আছে? তো এইরকম কনফার্মেশন নিয়ে, এবং এটা হতে হবে যে যদি উনি বাংলাদেশ থেকে, আমি যেহেতু আমাদের এই কলার আমাদের দর্শকরা সব বাংলাদেশি দর্শকই বলতে হবে, কারণ আমরা এই চ্যানেলটাই বাংলাদেশিদের জন্য, আর আমার অনুষ্ঠানটা আমি বাংলা ভাষায় করে থাকি। সো বাঙালিদের জন্য, তো আমি স্পেশালি বাংলাদেশি থেকে যারা আসবেন আমি তাদের সম্পর্কে বলছি যে বাংলাদেশ থেকে যাদের ফুল ভ্যাকসিনেশন দেওয়া আছে, মানে 2 ডোজ ভ্যাকসিন দেওয়া আছে, এবং যেই ভ্যাকসিনটা হচ্ছে ইউকে রিকগনাইজ করে। ফর এক্সাম্পল, বাংলাদেশ থেকে ভারতীয় একটা ভ্যাকসিন যেটা হচ্ছে সিরাম কোম্পানির, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এদেশের অ্যাস্ট্রাজেনিকা যে ভ্যাকসিন, সেটাই ওখানে প্রোডাকশন হচ্ছে, সেই সেম ফর্মুলা, সেম প্যাটার্ন, সেম সব কিছু দিয়ে ওখানে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে এখানকার যে অক্সফোর্ডের যে অ্যাস্ট্রাজেনিকা যে ভ্যাকসিন, সেটা ওখানে উৎপাদন করার জন্য এই ভারতে। সেখানে তারা সিরাম নামে একটা কোম্পানি এটা উৎপাদন করে। তো সেই ভ্যাকসিন বাংলাদেশে আমদানি করা হয়েছিল, আপনারা জানেন। তো সেই ভ্যাকসিন যারা 2 ডোজ দিয়েছেন তাদের জন্য সুখবর হচ্ছে যে তাদের এখানে আসলে এই ডে 2 ডে 8 ওনারা বুকিং দিবেন এই টেস্টের জন্য। আর আসার আগে 3 দিনের মধ্যে টেস্ট করেছেন সেটা লাগবে, লোকেটার ফর্ম ফিল আপ করতে হবে, আর তাদেরকে 10 ডেজের যে হোম কোয়ারেন্টিন সেটা তাদের আর করতে হবে না। যদি এমন ভ্যাকসিন দেওয়া থাকে যেটা ইউকে রিকগনাইজড করে এবং ফুললি ভ্যাকসিনেটেড থাকে সে, এবং এভাবে যদি আসে যে তার নেগেটিভ লাস্ট 3 ডেজের ভিতরে, তারপরে এই 2টা টেস্ট বুকিং দিয়েছে, লোকেটার ফর্ম ফিল আপ করেছে, তার আর ওই 10 দিনের তার যে কোয়ারেন্টিন এটা তার আর প্রয়োজন নাই। তো এই জিনিসটা মানে আমাদের দেশে যারা আছেন, যারা এই ভ্যাকসিন দেওয়া আছে এরকম, তারা আসতে চাইলে তাদের এই ধরনের একটা এই পদ্ধতিতে তাদের এই পদ্ধতি ফলো করে আসতে হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে যারা অন্য ভ্যাকসিন দিয়েছেন যেটা ইউকেতে রিকগনাইজড না, যেমন চাইনিজ ভ্যাকসিন এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে, ভ্যাকসিনটা হয়তো ভালো, সেটা ঠিক আছে, কিন্তু ইউকে গভর্নমেন্ট ওটাকে এখনও সেই রেকগনিশনটা দেয় নাই, বা ইউকেতে ওই ভ্যাকসিন দেওয়া হয় না। সো ওইটার ক্ষেত্রে কি হবে, ওইটা দিয়ে যারা অন্যান্য সব কিছু সেমভাবে মেনটেন করেছেন তাদের জন্য হচ্ছে হোম কোয়ারেন্টাইন করতে হবে আসার পরে 10 দিন হোম কোয়ারেন্টাইন। অন্য সব কিছু তো ঠিক আছে, যে ডে 2 ডে 8 টেস্ট, আর হচ্ছে বাংলাদেশ থেকে আসার আগে লাস্ট 3 ডেজের ভিতরে টেস্ট করানো, লোকেটার ফর্ম ফিল আপ করা, এই সমস্ত কিছু তাদেরকে মানতে হবে। এক্সট্রা যেটা মানতে হবে সেটা হচ্ছে 10 ডেজ, প্রথম 10 ডেজ আসার পরের প্রথম 10 ডেজ তাদেরকে যে বাসায় উনি উঠবেন বলেছেন সেই বাসায় কোয়ারেন্টিনে থাকতে হবে, মানে একটা রুমের ভিতরে কোয়ারেন্টিন করে থাকতে হবে, বাইরে টাইরে যেতে পারবেন না। তারপরে যখন যদি আর কোনো সমস্যা না থাকে, করোনা ভাইরাস না থাকে, তাহলে তো তারা যাবেন, সেটা ঠিক আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটা জিনিস হচ্ছে এই মাসে, এই সেপ্টেম্বর মাস যেটা চলে গিয়েছে, সেখানে কিন্তু ফার্লো স্কিম শেষ হয়ে গিয়েছে। যারা ফার্লোতে ছিলেন তাদের আর ফার্লো ক্লেম করার সুযোগ নাই, সেটা শেষ হয়ে গিয়েছে। এটাও একটা আপডেটস আমি জানিয়ে রাখলাম। তো আমি কলার যদি এখন থাকে তাহলে আমি কল নেওয়া শুরু করব। কে আছেন আজকে প্রথম কলার? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করব আরও কলার নেক্সটে যদি আসে তাদের সাথে আমি কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমি আপডেটস আরও যেগুলো দিতে চাচ্ছিলাম
সেগুলোর মধ্যে থাকছে যে টায়ার 2 সংক্রান্ত একটা আপডেট। টায়ার 2 যেটাকে এখন বলা হয় স্কিলড ওয়ার্কার, সেটা তো চালু হয়েছে এই জানুয়ারি মাস থেকে, জানুয়ারির 2021 থেকে, মানে ব্রেক্সিট হওয়ার পরে। তো ব্রেক্সিট হওয়ার পর থেকে যে আমাদের যে ইউকেতে গভর্নমেন্টের একটা অ্যাপ্রোচ ছিল যে নিশ্চয়ই এখানে ওয়ার্কার শর্ট পড়তে পারে, স্পেশালি বেশ কয়েকটা সেক্টরে, যেমন মেডিসিনের ক্ষেত্রে, যেমন নার্সিংয়ের ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে, তারপরে আইটি সেক্টরেও হতে পারে। তো এই সমস্ত সেক্টরে তারা খুব দেখা যাচ্ছে যে সহজে কনসিডার করছে। আর অন্যান্য সেক্টরে যে দিচ্ছে মানে কনসিডার করছে না তা না, কারণ একটা লম্বা করোনা ভাইরাসের জন্য প্যান্ডামিক আমরা বেশ ব্যাপকভাবে হিটেড হওয়ার পরে সব বিজনেস ওপেন হয়েছে। যেমন রেস্টুরেন্টগুলো অনেকদিন বন্ধ থাকার পরে আবার ওপেন হয়েছে। তো এই সমস্ত জায়গায়ও কিন্তু দিচ্ছে। তো যাদের দরকার তারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো আমি কল নেওয়া শুরু করছি। আজকের প্রথম কলার কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমার প্রথম প্রশ্ন হলো যে আমার ওয়াইফের সেটেল স্ট্যাটাস আছে। আপনার ওয়াইফের ওইটা কাগজ আবার করেন প্রশ্নটা। আপনার ওয়াইফের কি হয়েছে? সেটেল স্ট্যাটাস আছে, মানে সেটেলড স্ট্যাটাস আছে। আচ্ছা, তারপর সেটেল স্ট্যাটাস আছে, টেলেন পাসপোর্ট। হ্যাঁ, এখন আমাদের শুধু ওই কাগজটি আছে যেটা ছবি সহ সেটেল স্ট্যাটাস। এইটার এগেইনস্টে অথবা এটার বিপরীতে কি কোনো কার্ড ইস্যু করবে, নাকি আমাদের কোনো কিছু আর করতে হবে বা আমাকে করতে হবে আমার স্ত্রীর জন্য ফর ফার্দার আপডেট বা ডকুমেন্টেশনের জন্য ওই ধরনের কার্ডটার জন্য? আপনারা যদি কার্ড নিতে চান নিতে পারবেন। এটা আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হয়। BR1 হচ্ছে অ্যাপ্লিকেশনের নাম, অনলাইনে করতে হয়। এইখানে অ্যাপ্লিকেশন কোনো ফি নাই। প্রথম কিছুদিন ফি নিয়েছিল 75.20 pence, কিন্তু এখন এই মুহূর্তে এটার কোনো আর ফি নাই। তো আপনারা এটা অ্যাপ্লাই করে কার্ড করে নিতে পারেন। তবে অনেক মানে একদম শেষের দিকের কিছু অ্যাপ্লিকেন্টস ছাড়া অধিকাংশ অ্যাপ্লিকেন্টসকেই শুধুমাত্র এই লেটারের মাধ্যমে ডিসিশনটা দিয়েছিল। একটা লেটার আসতো ইমেলে যে তার সেটেলড স্ট্যাটাস আছে, এটা ভেরিফাই করা যায়, সবই করা যায়, এটা দিয়ে এয়ারপোর্টেও কোনো অসুবিধা নেই, আসা যায়। কিন্তু যদি কার্ড আপনি স্পেশালি নিতে চান নিতে পারেন। আপনার এই স্ট্যাটাসটা একটা বায়োমেট্রিক কার্ডে যদি নিতে চান সেই সুযোগ আপনার আছে, কোনো অসুবিধা নেই। অনলাইনে অ্যাপ্লাই করে আপনাকে নিতে হবে। সেটা কয়েকটা দিন সময় লাগে, কয়েকটা দিন মানে 1-2 মাস 3 মাসও সময় লাগে। কারণ হচ্ছে আপনার বায়োমেট্রিকের এনরোলমেন্ট পেতেই অনেক সময় কয়েক সপ্তাহ লেগে যায়। তো এনরোলমেন্টটা আবার বেশিরভাগ ক্ষেত্রে চার্জ হয়। এনরোলমেন্টে 135 পাউন্ড, 150 পাউন্ড, সর্বোচ্চ 200 পাউন্ড পর্যন্ত চার্জ হতে পারে এনরোলমেন্ট দেওয়ার যে বুকিং ফি সেটা। কিন্তু মূল অ্যাপ্লিকেশনের কোনো এটাতে ফি নাই। তো আপনি চাইলে ওখানে বায়োমেট্রিক কার্ডে মানে নিতে পারেন আপনাদের এই ভিসাটা। আচ্ছা আচ্ছা স্যার, যদি আমি বায়োমেট্রিক কার্ড না নেই, কাগজটা রাখি, তাহলে দ্যাটস ফাইন। এটা রিকগনাইজড, এটা কোনো অসুবিধা নেই। বায়োমেট্রিক কার্ডটা নেওয়া বাধ্যতামূলক না, আপনাকে যে নিতেই হবে এমন কোনো কথা না। এটা আপনি নিতে পারেন। তবে অনেকে কিছু সুবিধার জন্য এটা নেয়। যেমন অনেক সময় কাগজ কোথাও প্রেজেন্ট করলে, জাস্ট একটা কাগজ, যারা জানে না তারা মানে ওটাকে অনেক সময় সন্দেহ করে কিংবা ওটাকে খুব ভালো চোখে দেখে না। যেমন বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে, যে বাংলাদেশ থেকে আসতেছে একজন মানুষের যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, সে ইউকেতে আসতেছে, শুধু এই কাগজটা দেখাচ্ছে। যদিও তাদেরকে বলা আছে যে এই কাগজের এই নাম্বার দিয়ে কিভাবে চেক করতে হবে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া আছে। তারপরেও নতুন অফিসার অনেক সময়, ইমিগ্রেশন অফিসার কিংবা বোর্ডিং কার্ড যারা দেয়, তারা এটা দেখে অনেক সময় কাউকে হ্যাসেল করে। হ্যাঁ, এই জন্য মানে অনেকে এটা প্রেফার করছে যে বায়োমেট্রিক কার্ডে কনভার্ট করে নেওয়া। তো চাইলে এটা করতে পারেন। এটা কোনো আপনার মানে করলে কোনো ক্ষতি তো নাই, উপকার ছাড়া জি। এটা ছাড়া আর তেমন কোনো স্ট্যাটাসগত দিক থেকে বা রাইটস বা এভরিথিং সব কিছুর দিক থেকে কোনো রকমের আপনার কম বেশি কিছু নাই। যে বায়োমেট্রিক কার্ড থাকলে এক্সট্রা কোনো বেনিফিট, এই দেশের ভিতরে কোনো এটার জন্য আলাদা কম বেশি কোনো সুযোগ সুবিধার দিক থেকে কোনো কমতিও নাই, বাড়তিও নাই। ওই ট্রাভেলের ক্ষেত্রে কোনো থার্ড কান্ট্রিতে, যেমন আপনি আসতেছেন, আপনি যে জায়গায় ট্রানজিট নিয়েছেন সেই জায়গায় তারা হ্যাসেল করলো। তারা অনেক সময় এমন একটা কান্ট্রি হয়ে আসতেছেন, তারা আপনার ল্যাঙ্গুয়েজ ভালো মতো আপনারা বুঝছেন না, সেও আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না। আপনি ধরেন এমন একটা মিডল ইস্টের একটা কান্ট্রি দিয়ে আসতেছেন, সেই কান্ট্রি তারা আরবিটা ভালো জানে, ইংলিশটা খুব বেশি তারা প্রেফার করে না। সেসব ক্ষেত্রে কিছুটা অনেক সময় হ্যাসেল হতে পারে। তো কার্ড যদি আপনার সময় থাকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে দর্শক? আচ্ছা, থ্যাংক জি। আর এটা কি আপনি কি ওয়েবসাইটের কথা বললেন? সরি, বুঝতে পারিনি। সরি, আবার বলেন।
কোন ওয়েবসাইটে যেতে হবে আমাকে? এটা gov.uk এর ওয়েবসাইটে আপনি শুধু রিপ্লেসমেন্ট বায়োমেট্রিক কার্ড এটা টাইপ করবেন, রিপ্লেসমেন্ট বায়োমেট্রিক কার্ড অ্যাপ্লিকেশন হোম অফিস এইটুকু লিখলে সব চলে আসবে। রিপ্লেসমেন্ট কার্ড, হ্যাঁ, রিপ্লেসমেন্ট কার্ডের যে ক্যাটাগরি ওইটার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। রিপ্লেসমেন্ট কথাটার অর্থ যে আগে আমার কার্ড ছিল আবার এখন নিচ্ছে, কিন্তু এইটার মধ্যেই আবার এটা আছে। আপনার কার্ড আগে ছিল না মেনে নিলাম, কিন্তু এই ক্যাটাগরির ভিতরে এইটা আছে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে। দর্শক? পার্সোনাল নাম্বারটা কি স্টুডিও ফোন করে পেতে পারি? সরি, নাম্বারটা কি ইনস্টিটিউটে ফোন করে পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা তারা অ্যারেঞ্জ করে দিবে আপনাকে। তো আমি নেক্সট কলারের কাছে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করেন প্লিজ। হ্যালো দর্শক, হ্যাঁ আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি জি আপনার প্রশ্নটি দর্শক। আমার প্রশ্নটা হইলো ওই যে ফ্লাইটে ওঠার আগে কি পিসিআর টেস্ট লাগবে? বাংলাদেশ থেকে আসতে হলে? না বাংলাদেশ থেকে লন্ডন থেকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাগবে, এখান থেকে যেতেও লাগে, যেতেও আপনাকে শেষ 3 দিনের মধ্যে টেস্ট করতে হবে। 3 দিনের মধ্যে টেস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ পিসিআর। এটা পিসিআর বলতে একটা জিনিস ক্লিয়ার করে নেই, এনএইচএস এর যে বিভিন্ন জায়গায় টেস্ট সেন্টার খুলেছে এইগুলা থেকে না, এই বিভিন্ন ক্লিনিক আছে টেস্ট করার, ঠিক আছে? ওই সমস্ত ক্লিনিকগুলোতে 50 পাউন্ড 60 পাউন্ড 80 পাউন্ড এরকম করে তারা নেয়, 69 পাউন্ড বিভিন্ন প্রাইস আছে। আপনি অনলাইনে গেলে বিরাট লিস্ট পাবেন, আপনি করতে পারবেন। আচ্ছা জি এরা পিসিআর টেস্ট করিয়া সার্টিফিকেট দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পেপারের মতো দিবে, সার্টিফিকেটের মতো দিবে। আচ্ছা, আর আমি যে বাংলাদেশ থেকে এই টিকা যে আসছে এগুলা হবে না? না, সেটা মানুষ কিন্তু একটা জিনিস আমরা ভুল করি অনেক সময়, যে আমার ভ্যাকসিন থাকলে আমার কোনোদিন আর করোনা ভাইরাস হবে না, তা না। কিন্তু ভ্যাকসিন থাকলে করোনা ভাইরাস হচ্ছে, মানে ভ্যাকসিন দেওয়া আছে বিধায় আপনাকে আর টেস্ট কখনো করতে হবে না, তা না। ভ্যাকসিন থাকলেও করোনা ভাইরাস হয়, মানে মৃত্যু হার অনেক কমে গেছে। ভ্যাকসিন থাকলে ওই ভ্যাকসিন আপনার ভিতরে করোনা ভাইরাসকে ঢুকলে সেই করোনা ভাইরাসকে সে ফাইট করে মেরে ফেলতে পারে সহজে। আমার নিজের 2টা ভ্যাকসিন নেওয়ার সত্ত্বেও আমার করোনা ভাইরাস হয়েছিল, আমার পুরো ফ্যামিলির হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে বেশি সাফার করতে হয় নাই। কারণ হচ্ছে ওই ভ্যাকসিন কি করেছে, আমার শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি করে ওই করোনা ভাইরাসের ভ্যাকসিনকে হয়তো মারতে পেরেছে। আমার ফ্লাইট হলো বুধবারে, আপনার আমি সোমবারে পিসিআর টেস্ট করতে হবে, মঙ্গলবারে রেজাল্ট পাবো না? ইনস্ট্যান্টলি দিয়ে দেয় তারা রেজাল্ট, মানে আপনি লাইক 10-20 মিনিটের ভিতর দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট কলার কাছে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি বলেন, শুনছি। আমার প্রশ্নটা হলো, আমি তো 10 ইয়ার রুটসে আছি আর কি, জি 10 বছরের লাইনে যেটা আর কি বিষয়তে আসি। জি তো এখন আমার ধরেন 5 বছর হয়ে গেছে। একটা জিনিস আমি একটু কনফিউজ আর কি, কেউ কেউ বলে যে তোমার 5 বছর, এর আগে আমি ধরেন 5 বছরের মতো কন্টিনিউস আমি সাইন দিয়ে গেছিলাম, সাইন ছিলাম। কেউ কেউ বলে যে ওই সাইনে দেওয়ার সময় আমার যে প্রথম যেদিন থেকে আমার সাইনে দেওয়ার সময় আমার ভিসা আসছিল আর কি, ভিসা থাকা অবস্থায় আমার সাইনে দিচ্ছে। তো আমি প্রথম ওই যে আপনার ভিজিট ভিসা আসছিলাম আর কি, তারপরে আমার যে কোনো একটা কারণে আমার সাইনে দিয়ে দিচ্ছিল, তখনও আমার 1 মাসের মতো ভিসা ছিল। তো আমি প্রায় 5 বছর একটা না, এই যে 5-6 বছর আর কি একটা না আমি সাইন দিছি, কোনো গ্যাপ নাই আমার। তারপরে আমি ওই যে 10 ইয়ার উঠছে আবার ভিসাও পেয়ে গেছি। এখন আমার ভিসা 5 বছর হয়েছে, আর আগে যে আমি সাইন দিলাম, এটা কি কোনো ধরনের হিসাবে আসবে বা এটার কোনো ফায়দা আমি নিতে পারবো কিনা, এটাই আমার প্রশ্ন আছে। জি জি, আপনার প্রশ্নটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। এখানে একটা ট্রিক আছে, এই ট্রিকটা অনেকে হয়তো জানেন না। আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাচ্ছি, এটা দর্শক চলে গিয়েছেন মনে হচ্ছে, আমি দুঃখিত, আমার একটা জরুরি তথ্য নেওয়া দরকার ছিল। তথ্যটা হচ্ছে এই, ওনার ভিসা শেষ হওয়ার আগে উনি ভিজিট ভিসা এসেছিলেন, 6 মাসের ভিসা ছিল, হয়তো উনি আসার পরে ওনার হাতে তখনও 3-4-5 মাস ভিসা ছিল, মেনে নিলাম। উনি যদি, আমি একটা সিনারিও দিই, 2টা সিনারিও দিই, 2টার মধ্যে যেটা আপনার ক্ষেত্রে মিলবে সেইটা আপনি ফলো করবেন। একটা সিনারিও হচ্ছে যে আপনার ওই যে ভিজিট ভিসার কথা বললেন, সেটা শেষ হওয়ার আগে আপনি মনে করেন অ্যাপ্লিকেশন ড্রপ করেছেন, তারপরেও অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও আপনাকে তারা সাইনিং এ রেখেছে। অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় সাইনিং এ থাকতে পারে মানুষ। সেই অ্যাপ্লিকেশন চলতে চলতে এবং সাইনিং চলতে চলতে কয়েক বছর চলেছে, একই অ্যাপ্লিকেশন হতে হবে। সেই অ্যাপ্লিকেশন হতে পারে একটা স্টেজে গিয়ে দীর্ঘ সময় পরে রিফিউজ হয়েছে, আপিল করেছেন, আপিলে জিতেছেন, আস্তে আস্তে এটা ইমপ্লিমেন্টেশনে গিয়ে কয়েক বছর লেগেছে, এবং এই কয়েক বছর আপনি সাইনিং এ ছিলেন, তাহলেও আপনি এই 3C লিভ আপনার কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? আবার আপনি
এমন হয়েছে যে 6 মাসের জন্য যে ভিজিট ভিসা প্রথমে আপনি ছিলেন সেই ভিসা শেষ হয়ে গেছে, আপনি কিছুই করতেছেন না, ঘোরাফেরা করতেছেন বা কাজ টাজ করতেছেন, অ্যাপ্লাই করেন নাই, ওভার স্টে হয়ে গেছেন। এই স্টেজে আপনাকে, এই অবস্থায় আপনাকে ধরেছে, আপনাকে তারপরে সাইনিং এ রেখেছে, ঠিক আছে? তারপরে কয়েক বছর থাকার পরে আপনি কি করেছেন, একটা অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু তার আগে বেশ কয়েকটা বছর আপনি সাইনিং এও ছিলেন। এই ক্ষেত্রে আপনার 3C লিভ হয় নাই, মানে লফুল হয় নাই পুরো পিরিয়ডটা। এখানে আপনার লফুল পিরিয়ড শুরু হয়েছে ভিসা যেদিন আপনি পেলেন সেই দিন থেকে। তো প্রথম সিনারিওটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম অন টাইমে, কিন্তু পরবর্তীতে সাইনিং এ ছিলাম, সাইন আমি মিসটিস করি নাই, এবং ওই অ্যাপ্লিকেশন একটা দিন গিয়ে আমাকে ওইখানে ভিসা দিয়েছে, আমি আপিলের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমেই হোক পেয়েছি, ওই সাইনিং এর পিরিয়ডটাও আমার তখন লফুল হিসাবে কাউন্ট হচ্ছে। তো আপনার এই দুইটার মধ্যে যেটা আপনি মিলিয়ে দেখবেন, আমার কেন যেন মনে হচ্ছে যথাসম্ভব আপনারটা হচ্ছে দ্বিতীয় যে সিনারিও আমি বললাম, যে আপনি অন টাইম অ্যাপ্লাই করেন নাই, কোনো এক সময় আপনারা তারা মানে এনকাউন্টার করে ধরেছে কোথাও কাজ থেকে হোক বা যেখান থেকেই হোক, আপনাকে রিপোর্টিং এ রেখেছে। আমরা সাইনিং বলি মুখে মুখে, কিন্তু জিনিসটা হচ্ছে রিপোর্টিং, কারণ আমরা মানুষ যখন ওই হোম অফিসের রিপোর্টিং সেন্টারে যায়, মানে কোনো সাইন দিতে হয় না, কাউন্টারে যায়, কাউন্টারে তারা ওই রিপোর্টিং ইয়েতে একটা ক্লিক করে দেয় হোম অফিসের কম্পিউটারের মধ্যে, যে কাউন্টারে যে লোক বসা থাকে সেইটা করে, এই আর কি। তো যাই হোক, সাইনিং হোক রিপোর্টিং হোক, তো এইটা জিনিসটা যদি আপনার এই দুই সিনারিওর পরের সিনারিওতে যদি আপনি পড়েন, তাহলে আপনার কিন্তু আগের পিরিয়ডটা কাউন্ট হবে না। আপনার 5 বছর পুরো হয়েছে, তার মানে আরো দুইটার রিনিউ করার পরে 10 বছর পুরো করে আপনি সেটেলমেন্ট নেবেন। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাকে একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সামনে, আপনাদের প্রিয় আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম নিয়ে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, ডিরেক্টর উইলডেন লিগ্যাল সলিসিটার্স, আছি আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটা দ্বিতীয় সেগমেন্ট। অনুষ্ঠান হয় 3টি সেগমেন্টে, বিকাল 5টা থেকে 6:30টার কিছু আগ পর্যন্ত অনুষ্ঠানটা চলে প্রতি শনিবারে, এবং এটা লাইভ প্রচারিত হয়। আপনারা লাইভ ফোন কল করেন, আমি ফোন নিয়ে সেগুলো প্রশ্ন দেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আগের সেগমেন্টের ফোন নিচ্ছিলাম, তো এখন আবার ফোন নেওয়া শুরু করছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ দর্শক। হ্যালো হ্যালো দর্শক, আপনি টিভি ভলিউম সম্পূর্ণ মিউট করে দেন, শুধু ফোনে আমার সাথে কথা বলুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি জানতাম মানে আমি সাউথ বিষয়ে আইছি। জি, 2.5 বছরের ভিসা দিছে আমার। জি, স্পাউস ভিসা এসেছেন, 2.5 বছরের ভিসা দিয়েছে। তারপর জি বলতেছিলাম, এখন যদি আমি মনে করেন 2022 তে কি দেন A2 ইংলিশের পরীক্ষার কথা বলছেন? বাংলাদেশে যদি যাইতাম তাইতে কতদিন থাকতাম পারবো? জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যদি যাই। আচ্ছা, প্রশ্নটা একটু যেটা আমি প্রশ্নটা কি বুঝতে আমার একটু কষ্ট হয়েছে। আপনি তো স্পাউস ভিসা আছেন, ফাইন। এখন আপনি প্রশ্ন কি করেছেন যে দেশে যদি যান কতদিন থাকতে পারবেন, এই কি প্রশ্ন আপনার? জি জি। এটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি বলা আছে যে 5 বছর পরে যখন আপনার সেটেলমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন দেখা হবে কোনো একটা সিঙ্গেল ভিজিটে 6 মাসের বেশি আপনি ছিলেন কিনা ইউকের বাইরে, ঠিক আছে? তো সর্বোচ্চ আপনি 6 মাস থাকতে পারবেন। আবার এটা দেখা হবে যে 5 বছরে টোটাল আপনি কতদিন বাইরে ছিলেন, 5 বছরে 450 দিনের বেশি বাইরে ছিলেন কিনা ইউকের বাইরে, এটাও দেখা হবে। তো দুইটা ম্যাচ করে আপনাকে চলতে হবে। তো সাধারণত মানুষ দেশে গেলে 2-3 মাস থাকে, 4 মাস থাকে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি তো থাকে না। তো আপনি স্বাভাবিক যে হলিডে হয় সেটা করবেন, কখনো 6 মাস ক্রস করবেন না কোনো অবস্থায়, ঠিক আছে? তো আপনি আপনার প্ল্যান কতদিন দেশে থাকার? ওই একটা 2-3 মাস হবে। 2-3 মাস কোনো অসুবিধা নাই, ঠিক আছে? 6 মাস আমি কাউকে বলি না যে আপনি প্রতি বছর যে 6 মাস থাকবেন, তাহলে তো 5 বছরে 5 বছরে তারা দেখবে 6 মাসে হয়ে যাবে 180 দিন প্রতি বছরে হলে, তাহলে অনেক বেশি হয়ে যাবে। সর্বোচ্চ থাকা যায় 450 দিন 5 বছরে। তো এক সিঙ্গেল ভিজিটে সর্বোচ্চ 6 মাস, এই দুইটাই মেনটেন করে চলতে হবে। তো আপনি 2-3 মাস থাকতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে দর্শক? তো আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি চলে যাই নেক্সট কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। ভাইয়া, আই এম গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাইয়া, আমি এইটুকু জানতে চাচ্ছি, এখান থেকে যাওয়ার সময়, বাংলাদেশে যাওয়ার সময় এখান থেকে একটা টেস্ট করে নিয়ে যেতে হবে, তাই না?
জি জি, এখান থেকে করোনা ভাইরাসের টেস্ট করাতে হবে শেষ 3 আচ্ছা, দিনের নাম্বার মধ্যে। ওয়ান। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওখানে অ্যারাইভেলের পর, বাংলাদেশে অ্যারাইভেলের পর কি করবে তারা? বাংলাদেশে অ্যারাইভেলের পরে আসলে প্রত্যেক দেশের তার নিজস্ব পলিসি আছে আচ্ছা, যে কি করবে। বাংলাদেশে এখন আর কোয়ারেন্টাইন নাই, ইউকে থেকে যারা যাচ্ছে তাদেরকে কোনো কোয়ারেন্টাইন করতে হয় না, ওই টেস্টের রিপোর্ট দেখাতে হয়, এইটুকুই আমি জানি। তবে আপনি চাইলে একটু যদি ওয়েবসাইটে সার্চ করেন, আমি এখানে আসলে কি করতে হবে সেটা আমি আপনাকে একদম ক্লিয়ারলি বলতে পারবো। বলেন দেশটা এখানে আসার সময় কি করতে হবে? আচ্ছা, আমি ওই প্রশ্ন আপনার আছে, তাহলে আমি ওটা আলোচনা করব। দেশেরটা সবসময় যাওয়ার আগে একবার যদি চেক করেন তাহলে এটা ভালো হবে। বাংলাদেশে সাধারণত এই রিপোর্টটা দেখে আপনাকে যেতে দিবে, দ্যাটস ইট, আর কিচ্ছু করবে না। কারণ ইউকে ওরা জানে যে এখন করোনা ভাইরাসের পরিস্থিতি ভালো, সমস্যা করবে না। আর আসার পথে কি করতে হবে এই আপনার প্রশ্ন আছে, সেটা হচ্ছে আসার পথে যেদিন আপনার ফ্লাইট তার আগের 3 দিনের মধ্যে, শেষ ওই 3 দিনের মধ্যে আপনাকে একটা টেস্ট করাতে হবে, সেটা রিপোর্টটাও হাতে পেতে হবে। সেটা পিসিআর টেস্ট, যেগুলো রিকগনাইজড প্লেস আছে বাংলাদেশে সেগুলো থেকে করতে হবে, সেই টেস্ট লাগবে। তারপরে লোকেটার ফর্ম একটা আছে, অনলাইনে পাওয়া যায়, সেই ফর্মটা ফিল আপ করা লাগবে, সেটা আপনাকে সাথে রাখতে হবে। সেই ফর্মে একটা কি ফর্মটা ভাইয়া? ফর্মটার নাম কি? লোকেটার ফর্ম, LOCATOR, লোকেটার ফর্ম, FORM, লোকেটার ফর্ম। এই ফর্মটা কোথায় পাবো? আপনি গুগলে সার্চ দিলে পাবেন, gov.uk এর ওয়েবসাইটে আছে। আচ্ছা, এটা বাংলাদেশে পাবো? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে ইন্টারনেট, সারা দুনিয়ার যেখানে ইন্টারনেট আছে সেখানে পাবেন। হ্যাঁ, লোকেটার বাংলাদেশ ফর্ম। থেকে আসার সময় এই ফর্মের দরকার? এই ফর্মটা আপনি অনলাইনে ফিল আপ করবেন আসার আগের 3 দিনের মধ্যে। এখন ফিল আপ করলে হবে না, আসার সময়ের কথা বললাম। হ্যাঁ, আসার সময় আপনি লোকেটার ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে আর হচ্ছে ওই যে লোকেটার হলো আপনি যে LOCATOR, লোকেটার মানে লোকেট করার জন্য আর কি। লোকেটার ফর্ম, সেটা ফিল আপ করবেন, সেটা অনলাইনের একটা ফর্ম ওদের ওয়েবসাইটে, সেটা আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনাকে একটা পেপার দিবে, সেখানে আপনি সেই পেপারটা সাথে রাখতে পারেন, অথবা আপনার ইমেল আসবে, সেই ইমেলটা আপনি যদি এখানে শো করতে পারেন, ওখানে QR কোড তার দরকার হবে। পাশাপাশি আপনাকে অনলাইনে বুকিং দেওয়া লাগবে। আসার পরে আপনার করোনা ভাইরাসের ভ্যাকসিন কোথা থেকে দেওয়া, এখান থেকে না দেশ থেকে? ইংল্যান্ডে আপনার দুটো দেওয়া আছে তো? লন্ডনে দুটো দিয়েছি, তিনটা এখন বুস্টারও দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেটা হচ্ছে যে আপনি তাহলে আপনার ডে 8 যে টেস্ট, এটা আপনার ডে 8টা আবার লাগে না যদি ইউকে থেকে কেউ দিয়ে থাকে। ডে 2 এর শুধুমাত্র একটা টেস্ট লাগবে। ডে 2 মানে হচ্ছে আসার সময় থেকে 2 দিনের মধ্যে, প্রথম 2 দিনে ওই টেস্টটা এখানে আসার পর না, এগুলো বাংলাদেশে। হ্যাঁ, আসার পরে যে টেস্ট করবেন সেই বুকিংটা সাথে থাকতে হবে। আপনি দেশ থেকে আসার আগে বুকিং দিয়ে আসবেন, সেই বুকিংটা আপনি আপনার মোবাইলে, ইমেলে দেখাবেন, কিংবা বুকিং আমি বাংলাদেশ থেকে যখন আসলাম, আসার পর এখানে এয়ারপোর্টে আমাকে কোনো হেরাস্ত হবে না? না, এই 3টা কাজ যদি আপনি করেন তাহলে কোনো হেনস্থা হবেন না। 1 নাম্বার হচ্ছে আসার আগের শেষ 3 দিনের মধ্যে টেস্ট করানো, সেটা রিপোর্ট নেগেটিভ থাকা, আর হচ্ছে লোকেটার ফর্ম হচ্ছে 2 নাম্বার, আর 3 নাম্বার হচ্ছে প্রথম দিন এবং দ্বিতীয় দিন, এই 2 দিনের মধ্যে আপনি কোনো একটা টেস্ট বুকিং দিয়েছেন, এইখানে যে ক্লিনিকগুলো আছে সেগুলোতে সেই বুকিং এর কাগজটা যদি সাথে থাকে, এই 3টা জিনিস যদি থাকে কোনো অসুবিধা নেই। আমি আপনাকে সুপরামর্শ যেটা দিতে পারি, বুকিংটা আপনি এয়ারপোর্টেরই নেন, এয়ারপোর্টে বুকিং দেওয়া যায়, টেস্ট দেওয়া যায়। আপনি আসবেন, এসে আবার একদিন পরেই আবার বের হয়ে যাবেন আপনি টেস্ট করাতে, ওটা কি দরকার? আপনি বুকিং এয়ারপোর্টে দেওয়া যায়, হিথ্রোতে আছে, গেটউইকে আছে, যেখান থেকে আপনি যেখানে এসে নামবেন সেগুলো কি ডিসেম্বর পর্যন্ত এগুলো থাকবে না? এগুলো থাকবে না বোধহয়। সরি, আবার বলুন, শুনি নাই। ডিসেম্বর পর্যন্ত, বাই ডিসেম্বর ইনশাআল্লাহ এসব বিলীন হয়ে যাবে না সবকিছু? আমি তো ফিউচার বলতে পারি না। হ্যাঁ, এখনকার যে আইন আমি সেটা শুধু বলতে পারি। তো মনে হচ্ছে থাকবে, মানে খুব সহসা তো চেঞ্জ হবে না। হ্যাঁ, তখনকারটা কিন্তু তখন আপনি একটু আবার চেক করবেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা, তা আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আর কোনো ইনকোয়ারি ছিল কি? এখান থেকেও একটা টেস্ট করতে হবে, কেমন তাই না? এখানে জি, এখানেটা তো বললাম, যাওয়ার পথে, আসার পথে ওখান থেকে টেস্ট করতে হবে, এবং এই লোকেটার ফর্ম আর এখানে টেস্ট বুকিং, এই 3টা কাজ লাগবে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। তো আমি চলে যাই নেক্সট কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নই করুন প্রিয় দর্শক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি, আমি আসলাম 2019 in the 16 November
জি তো আমি যখন জানতাম চাইলাম যে আমার 5 বছর ক্যাটাগরি দিতে না 10 বছর ক্যাটাগরি। আপনি দেশ থেকে এসেছেন স্পাউস ভিসায় নাকি? আমার হাজবেন্ড জানছে। জি জি জি, এটা তো 5 বছরের হবে, 5 বছরের ভিসা এটা, মানে 5 বছরের রুট। ভিসাটা হচ্ছে 2.5 বছরের প্রথমে, তারপরে আবার আপনি রিনিউ করবেন 2.5 বছর। আপনি যেহেতু 2019 এর নভেম্বরে আসছেন, এখনো 2 বছর হয় নাই, এটা আপনার মনে হয় 2022 এর এপ্রিল মে জুনের মধ্যে মনে হয় শেষ হচ্ছে, তাই না দর্শক? আচ্ছা, আপনি যদি 5 বছরের রুটে থাকতে হয় তাহলে কয়েকটা শর্ত আছে, আমি শর্তটা বলে রাখি, আপনার এখনই এটা জেনে রেখে এই অনুযায়ী আপনার আগে বাড়া উচিত। 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা পরীক্ষা আবার দেওয়া লাগবে, পরীক্ষার নাম হচ্ছে A2, একটু মনে রাখেন আপনি কাইন্ডলি। হ্যাঁ, A2 আপনি প্রথমে দেশ থেকে দিয়ে এসেছেন A1, এখন ফার্স্ট রিনিউয়ালে আপনার ফার্স্ট যে এখানে আরো 2.5 বছরের জন্য করবেন, সেখানে আপনার লাগবে A2। আর আপনার এবং আপনার হাজবেন্ডের মিলে অথবা যে কোনো একজন যিনি কাজে আছেন তার যদি হয়, আপনাদের ইনকাম লাগবে 18,600। দেশ থেকে আসার সময় কোনো বাচ্চা আপনার সাথে এসেছে, আপনার বাচ্চা আর কোনো মানে দেশে জন্ম হওয়া কিংবা তাহলে বুঝতে পারছি, যদি ব্রিটিশ হয়ে থাকে আপনার বাচ্চা, কেউ যদি নন ব্রিটিশ থাকে এবং আপনার সাথে ভিসার ক্যাটাগরিতে থাকে তাইলে এক কথা, আর যদি আপনি একাই থাকেন তাহলে হচ্ছে 18,600 ইনকাম মিট করতে হবে। ঠিক আছে দর্শক? আর অন্যান্য প্রুফ অফ অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো লাগবে, তাহলে দুইটা জিনিস। এবং 18,600 সাধারণত যদি একটা জবের মধ্যেই থাকে বা একই মানে জব যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে শেষ 6 মাসের পে স্লিপ লাগে। তো আপনি কিন্তু শেষ 6 মাস আপনার খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, এখন অক্টোবর শুরু হয়ে গেল, তো আপনি মানে এখনই কোনো অ্যাকশনে যাওয়া উচিত। ইংলিশ পরীক্ষা দেন A2, আর জবের জন্য 18,600, এই জিনিসটা মেনটেন করে চলেন। যদি 5 বছরের রুটে থাকতে হয়, নাহলে আবার আপনার 10 বছরের রুটে ফালাই দিবে, লম্বা হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? আর কোনো প্রশ্ন ছিল আপনার? থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার অনুষ্ঠানটা আমি দেখি, অনেক ভালো লাগে। শুকরিয়া, ধন্যবাদ। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। এই মাঝে আমরা শুনেছিলাম যে জামরানো রুটে যে এটার আবার অ্যাপ্লাই করা হয়েছিল। আর আমি সিলেটি ভাষায় কথা বলি, ভাইয়া বুঝবেন? কি ভাষায়? সিলেটি ভাষা। আমি বুঝতে পারবো, আপনি কোকা, অসুবিধা নাই। ভাই, আমি জামরানো রাইট হেয়ার এক্সিকিউশন করছিলাম, এখন তো কিছু জানাইছে না, কিন্তু আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে ফেব্রুয়ারি। আপনার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছিল ফেব্রুয়ারিতে? কি ভিসায় ছিলেন আপনি? আমি খুবই দুঃখিত, আপনার লাইনটা ড্রপ হয়ে গেল আনফরচুনেটলি। আমার খুব ইম্পর্টেন্ট তথ্য জানার ছিল এখানে। আপনি বলেছেন যে ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে। জামরানোর রুটটা আমার অনেকগুলো প্রশ্ন ছিল, এই কলার যদি আপনি চান আবার কল করেন, আমি আপনাকে উত্তর দিব। যদি আপনি কল না করতে পারেন কিংবা লাইন না পান, বিকজ আমাদের লাইন অনেক বিজি, সেটা যদি হয় তাহলে এই সেগমেন্টের পরের সেগমেন্টের শুরুতে আমি এই ম্যাটারটা নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? জামরানো এবং জামরানোর পর আকিন সানিয়া যে কেস লয়ের বেসিসে ইদানিং অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব। কাইন্ডলি আপনি একটু চোখ রাখবেন। আপনি আমাকে খুবই অল্প তথ্য দিতে পেরেছেন, আপনি যদি আরেকবার ফোন করেন আমি আপনাকে স্পেসিফিকলি আরও একটু অ্যাডভাইস করার চেষ্টা করব, কারণ এখানে আপনার যেহেতু বলেছেন ভিসা শেষ হয়ে গিয়েছে, এটা নিয়ে আমার একটু কথা আছে। ঠিক আছে? তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ দর্শক। হ্যালো হ্যালো, নেক্সট কলার কে আছেন? আপনার প্রস্তুতি করে ফেলুন। আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। সুপ্রিয় দর্শক, জামরানো নিয়ে ডিসকাশন আমি এসে করব বলেছিলাম। নেক্সট কলার কে আছেন? যে দর্শক, আপনার মনে হচ্ছে যে আপনার কথা প্রথমে কয়েকটা অংশ আমি কিছু বাক্য হয়তো আমি শুনি নাই, আমি একদম মিউট শুনতে পেয়েছি সবকিছু। সো আপনি একটু কাইন্ডলি প্রশ্ন। আমার এখানে ইউ সেটেলমেন্ট আছে আর কি। জি আচ্ছা। উনি আমার মেয়ে ইউনিভার্সিটি গ্রিনউইচ ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে, কিন্তু সে এখন হচ্ছে মানে স্টুডেন্ট ফাইন্যান্সই পাইতেছে না। ইউ সেটেলমেন্ট স্কিমে উনি সেটেলমেন্ট পেয়েছেন না প্রি সেটেলমেন্ট পেয়েছেন? না, প্রি সেটেলমেন্ট যেটা, সেটা পাইছেন। জি
আপনাদের মধ্যে আপনি অথবা আপনার ওয়াইফ, আপনাদের মধ্যে কেউ কি সেটেলমেন্ট পেয়েছেন পুরোপুরি নাকি পান না? আমিও প্রি সেটেলমেন্টে আছি, আমার ওয়াইফ ফ্যামিলির সবাই প্রি সেটেলমেন্টে আছেন। অনেক সময় হয় যে প্রি সেটেলমেন্ট মানে আপনি আগে এসেছেন, সবার আগে আপনি এসেছেন, যদি হতেন আপনার 5 বছরের বেসিসে সেটেলমেন্ট পেয়ে গেছেন, তাহলে আপনাকে আমি অন্য অ্যাডভাইস দিতাম আপনার মেয়েকে কি করতে হতো। প্রি সেটেলমেন্ট থাকলে আসলে এটা হচ্ছে লিমিটেড লিভ টু রিমেইন বলা আছে। লিমিটেড মানে হচ্ছে এখানে সেটেলমেন্ট এখনো পান নাই, আপনারা স্থায়ীভাবে থাকার অনুমতি এখনো কিন্তু পান নাই। তো আপনারা অ্যাকচুয়ালি ওইটার জন্য তো এলিজিবল হচ্ছেন না আর কি। আপনার মেয়ে যেটা স্টুডেন্ট ফাইন্যান্স হচ্ছে ব্রিটিশ সিটিজেন, তারপরে হচ্ছে সেটেল পারসন, এদের জন্য আনফরচুনেটলি তো সেটেলমেন্ট স্ট্যাটাস পান নাই, এই জন্য আর কি। আপনারা এমনিতে আপনার কত বছর হয়েছে আপনাদের? আমি এখানে আসতে আজকে 4 বছর যাবত। আচ্ছা, অন্ততপক্ষে মেইন অ্যাপ্লিকেন্ট মানে আপনি আগে এসেছেন, তার কিছু পরে তারা এসেছেন, আপনি তাদেরকে আবার নিয়ে আসছেন। আমি যে ইন্ডিপেন্ডেন্ট সিটিজেনশিপ, ইটালিয়ান সিটিজেনশিপ, আমার ফ্যামিলি আসছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট। জি জি, বুঝতে পেরেছি। এখন ব্যাপার হচ্ছে যে অন্তত আপনি যদি সেটেলমেন্ট স্ট্যাটাস পান, তাহলে ইউ ফ্যামিলি মেম্বার প্রধান মেইন যিনি, উনি সেটেলমেন্ট স্ট্যাটাস পেয়েছেন, তার ডিপেন্ডেন্টরা যদি প্রি সেটেলমেন্ট থাকেও, তাহলে ডিপেন্ডেন্টকে ওই ইয়েটা দিচ্ছে, আপনার স্টুডেন্ট ফাইন্যান্স দিচ্ছে। কিন্তু এখানে আপনাদের সিনারিওতে মেইন অ্যাপ্লিকেন্ট আপনি ধরে নিলাম, আপনিও এখনো সেটেলমেন্ট পান নাই, যার ফলশ্রুতিতে আপনার মেয়ে আনফরচুনেটলি ওটার জন্য এলিজিবল না আর কি। তো এখন পাবেন না আসলে, দুঃখিত। ওনারা আমাকে বলছে যে 3 বছর অপেক্ষা করতে হবে। 3 বছর অপেক্ষা না, যখন সেটেলমেন্ট পাবেন তখন ফ্রম দ্য ফেস অফ ইট দেখা যাচ্ছে যে আপনি তো সেটেলমেন্ট হয়তো 1-1.5 বছরে পেয়ে যেতে পারেন, কারণ আপনার না 4 বছরের বেশি হয়ে গেছে। 5 বছর হলেই তো আপনার সেটেলমেন্ট পাওয়ার কথা। তো 5 বছর হওয়ার পরে আপনি যখন সেটেলমেন্ট নেবেন, তখন আপনার সন্তান ওই স্টুডেন্ট ফাইন্যান্সের জন্য এলিজিবল হয়ে যাবে। তখন আপনারও ডকুমেন্টস লাগবে, আপনার মেয়েরও সব ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? কেউ যদি বলে থাকে, সে হয়তোবা জেনারেলি বলেছে, যারা স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে ইউনিভার্সিটিতে যারা ডিল করে, জেনারেল অ্যাডভাইজার, মূল স্টুডেন্ট ফাইন্যান্স কি বলে রেখেছে, আমি তাদের ওয়েবসাইটে যা যা আছে আমি সেটা আপনাকে ব্যাখ্যা করলাম, ঠিক আছে? আচ্ছা, আমার একটা কথা ছিল। বলেন। আমি আপনার সাথে একটু অফিসে একটু দেখা করতে চাই। আচ্ছা, তো এটা আমি আপনাকে ওই এনটিভির কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্যাক্ট ডিটেইলস দিবে। তো আমি চলে যাই নেক্সট কলারের কাছে। এখন কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেলিম ভাই, আমার আব্বা দেশ থেকে রিসেন্টলি আসবেন, তো উনার ভ্যাকসিন দেওয়া নাই, তো এই ভ্যাকসিনটা না দিলে কি আসতে পারবেন? আর হইলো কতদিন আগে ওই যে পিসিআর টেস্ট করতে হবে, যদি 24 আওয়ার্স আগে করলে হবে নাকি 3 ডেজ আগে করতে হবে? আচ্ছা, পিসিআর আপনি বলেছেন যে কোনো ভ্যাকসিন দেয়া নাই ওনার, তাহলে যেটা হচ্ছে ভ্যাকসিন যেটা ইউকে রিকগনাইজ করে এই ভ্যাকসিনের জন্য একটা রুল, আরেকটা হচ্ছে অন্য ভ্যাকসিন যদি দেওয়াও থাকে, ইউকে যদি রিকগনাইজ না করে, তাহলে অথবা অন্য ভ্যাকসিন দেওয়া, কোনো ভ্যাকসিনই দেওয়া নাই, তাহলে একটা রুল। সেই রুলটা কি, আমি রুলটা একটুখানি আপনাকে বলে দেই। এই আজকের অনুষ্ঠানে 2-3 বার বলতে হয়েছে, আমার অসুবিধা নাই, যেই জিজ্ঞেস করবেন আমার বলতে কোনো অসুবিধা নাই। সেটা কি, যে আপনার ওই যে শেষের 3 দিন আসার আসবেন যেদিন, তার আগের যে 3 দিন, এই শেষ 3 দিন বাংলাদেশের, এই সময়ের মধ্যে ওনাকে একটা টেস্ট করাতে হবে, পিসিআর টেস্ট বলে এটাকে, করোনা ভাইরাস পিসিআর টেস্ট। এই টেস্টে তার নেগেটিভ থাকতে হবে, তারপরে লোকেটার ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আসার পরে প্রথম 2 দিনের মধ্যে টেস্ট করবেন, সেই একটা বুকিং থাকতে হবে। আর ডে 8-এ যেদিন আসবেন সেদিন থেকে 8 নম্বর দিন যেটা হয়, সেই ডেটে আরেকটা টেস্ট করবেন, সেই বুকিং থাকতে হবে। প্লাস আপনার বাবা যিনি আসছেন, যেহেতু উনি ওই ভ্যাকসিনেটেড না, ওনার হচ্ছে 10 দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ঘরে এসে, কোয়ারেন্টিন শব্দ মানে কি ঘরে সবার সাথে মেলামেশা করবেন এটা না, কিন্তু যে ঘর থেকে উনি বেরোবেন না তা না, বাসার ভিতরে একটা রুমের ভিতরে উনি আলাদাভাবে থেকে যাবেন। উনি ওই রুম ছাড়া অন্য রুমে যাবেন না। বাসায় যদি 2টা টয়লেট থাকে, আপনি ওনার জন্য একটা টয়লেট অ্যালোকেট করে দিবেন, ওনার দরজার সামনে খাওয়া দিবেন, উনি খেয়ে আবার প্লেট দিয়ে দিবেন, আপনার আবার রিফিল করবেন, এইরকম চলবে, ঠিক আছে? এই হচ্ছে আর কি কোয়ারেন্টিন, হোম কোয়ারেন্টিন যেটা, সেটা করবেন উনি। আর ওই যে ভ্যাকসিন দিবেন ডে 2, ডে 8, আর দেশে লাস্ট 3 ডেজের মধ্যে পিসিআর টেস্ট, লোকেটার ফর্মের ফিল আপ,
লোকেটর ফর্মটা কি বাংলাদেশ থেকে করে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লাইটে ওঠার আগে করতে হয় এটা। অনলাইনে হোম অফিসের ওয়েবসাইটে একটা লিংক আছে, সেখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে, করে এটা সাবমিট করতে হবে। সাবমিট করলে ইমেলের মধ্যে একটা কনফার্মেশন আসবে এবং একটা কিউআর কোড আসবে, ওই যে ডট 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 করে কোড থাকে না, মেশিনে স্ক্যান করা যায়, ওই কোড থাকবে, ওই জিনিসটা থাকবে, ওই ছবিটা থাকবে। তো ওইটা আপনাকে এয়ারপোর্টে দেখাতে হবে। ওটা কি ফ্রি নাকি? ফ্রি ফ্রি ফ্রি। আচ্ছা 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 আচ্ছা। সেখানে আরেকটা প্রশ্ন হলো, আমার এক ছেলে ডিপেন্ডেন্ট ছেলে, 4 ইয়ার্স ওল্ড, এখন তার স্পেস সেটেল আছে আর কি, এখন সেটেলমেন্টে যাবে সে। সে বছরে তার যখন প্রেসেটেল ছিল 4 বছর আগে সে আসছিল। সেলিম ভাই কথা শুনতেছেন? শুনতে পাচ্ছি, জি বলেন। প্রথম দিকে সে কাজ করছিল, এখন আর কাজ টাজ করতেছে না, মানে এখন অনলাইনে একটা কোর্স করতেছে। এখন তার সেটেলমেন্ট পাইতে আর 5-6 মাস আছে, এই কি কোনো সমস্যা হবে? আপনি ইউরোপিয়ান ক্যাটাগরিতে তো বলছেন তাই না? আপনি প্রথমে ইউরোপিয়ান কিনে এটা আমাকে কনফার্ম করেন, এই তো? জি জি জি, ইউরোপিয়ান। আর তার প্রি সেটেলমেন্ট আছে, সে আপনার সাথে একই ঠিকানায় থাকে কিনা? জি, একই ঠিকানায় থাকলে প্রুফ অফ অ্যাড্রেস গুলো লাগবে। ডিপেন্ডেন্সি দুইটার যে কোনো একটা হতে হবে। একটা হচ্ছে হয় সে যদি অন্য জায়গায় থাকে তাহলে আপনি তাকে রেগুলার টাকা দেন, এটা হতে হবে, অথবা আপনার বাসায় সে থাকে। তো যেহেতু সে একই সাথে একই বাসায় আপনার সাথে থাকে, তাহলে ডিপেন্ডেন্সি মিট হয়ে গেছে। তো 5 বছরের সব দুইজনেরই প্রুফ অফ অ্যাড্রেস গুলো লাগবে। তারপরে আপনার সেটেলমেন্ট স্কিমের নাম্বারটা লাগবে, তার প্রি সেটেলমেন্ট স্কিমের নাম্বার লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার আইডি টাইডি লাগবে, তার আইডি লাগবে, এগুলা লাগবে। সে যদি কাজে থাকেও কোনো অসুবিধা নাই। আমরা তো ওই রুলে ওইটা ইউজ করতেছি যে মেম্বার অফ আ সেম হাউস হোল্ড, একই বাসায় দুজন থাকেন, মানে আপনার বাসায় আপনি তাকে রেখেছেন, বাসায় আপনি যে রেখে, তো আপনি ওইভাবে অ্যাপ্লিকেশন করেন। তো আমার ব্রেকে যাওয়ার কতটুকু সময় বাকি আছে আমি ঠিক কনফার্ম না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে আসবো খুব শিগগিরই, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম থেকে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম আছি আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে। এটা অনুষ্ঠানের শেষ সেগমেন্ট, পরবর্তী প্রায় 25 মিনিটের মতো থাকবো আপনাদের সামনে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফোন কলে ফোন নিচ্ছিলাম, পাশাপাশি নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আছে, আপনারা চাইলে ইমেল করতে পারেন। আমি অনুষ্ঠানের পরে কোনো এক সময় ইমেলগুলো রিপ্লাই দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, এর আগের সেগমেন্টেও কল নিচ্ছিলাম, এখন আবার কল নেওয়া শুরু করছি। কে আছেন এখন লাইনে? সুপ্রিয় দর্শক, আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার আগে কলটা কেটে গেছিল, আমি একটা কথা জানতে চাইছি। জি জি বলেন। আমার ভিসা এক্সপায়ার হইব, আমি স্পাউস ভিসা আসলাম 2022 ফেব্রুয়ারি এক্সপায়ার হইব। জি জি জি, আপনি ওই সময় জামরানো নিয়ে কথা শুরু করেছিলেন তাই না? কিন্তু ফোনটা ড্রপ করেছিল, আমি ভুল হয়তো শুনেছিলাম, আমি ভেবেছি গত ফেব্রুয়ারিতে আপনার ভিসা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, তো এখন বলছেন 2022 ফেব্রুয়ারিতে এক্সপায়ার্ড হবে, হয় নাই এখনো তাই না? জি না, হয় না। আচ্ছা আচ্ছা, জি। আর জামরানোর অ্যাপ্লিকেশন আপনি কবে করেছেন আপা? আমি জুলাইতে করেছি, জুলাইতে। হ্যাঁ ঠিক আছে, জুলাইতে করা গেছে। তো জুলাইতে অ্যাপ্লিকেশন করেছেন, এখনো তো ডিসিশন দেয় নাই। তো আপনার নিশ্চয়ই মনে প্রশ্ন, আমি আপনার প্রশ্ন তখন যেটুকু বুঝতে পেরেছি, এখন আরো বললেন আপনি, সেটা হচ্ছে যে আপনার তো ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, আর জামরানোর যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন সেই অ্যাপ্লিকেশনটা যদি ততদিন পর্যন্ত ডিসিশন না হয় তাহলে আপনি কি করবেন, এই না আপনার প্রশ্ন? আচ্ছা, আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড সহ বলবো। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড আমাকে বলতে হচ্ছে উত্তরের সাথে সামঞ্জস্য রেখে। সেটা হচ্ছে এই জামরানোর অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইইউ রুটে, ইউরোপিয়ান আইনের আওতায়, ঠিক আছে? আর আপনি এমনি যে ভিসাতে আপনি আছেন, স্পাউস ভিসা বা যে ভিসাতে আছেন, সেটা হচ্ছে ইমিগ্রেশন রুলের আওতায়, যেটা হচ্ছে এই দেশের আইনের আওতায়। আইন এখানে দুইটা। তো ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন যদি কেউ করে, সেটাতে অটোমেটিক মানে লিভটা কন্টিনিউ হতে থাকে না। যদি সাকসেসফুল হয় তাহলে কন্টিনিউ হয়, সাকসেসফুল না হলে কিন্তু কন্টিনিউ ধরে না এটাকে, ঠিক আছে? তো ফেব্রুয়ারিতে আপনার যখন ভিসা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার প্রায় সময় ঘনায় আসবে, 2-4 দিন 5 দিন বাকি আছে, সেই সময়ে আপনি ওই যে ভিসাটা স্পাউস ভিসা, সেটা রিনিউ করার জন্য এই দেশের আইনের আওতায় রিনিউ করার জন্য আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করে ফেলবেন, ঠিক আছে? কারণ হচ্ছে জামরানোর এগুলো একটু সময় নেবে,
কেন সময় নেবে? এইটা যে কেস লয়ের আওতায় আপনারা করেছেন প্রধানত, সেটার নাম হচ্ছে আকিনসানিয়া। এই আকিনসানিয়া কেসটা হোম অফিস আবার কোর্ট অফ আপিলে নিয়ে গেছে। কোর্ট অফ আপিলে তারা এটার জন্য আপিল করেছে এবং কোর্ট অফ আপিলে প্রথমে হচ্ছে পারমিশন চাইছে তারা। এই পারমিশন ডিসিশন হতে হতে সাধারণত 7-8 মাস 9 মাস লেগে যায়। তো জুন মাসে তারা চেয়েছে, তো এই বছরটা পুরো হয়তো চলে যাবে, আগামী বছরের হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চে এটা সিদ্ধান্ত হতে পারে। পারমিশন যদি না পায় তাহলে আবার দেখতে হবে যে ওরা কি আরো উপরের কোর্টে যায় কিনা। আর যদি না যায় তাহলে হচ্ছে ওখানে এটা শেষ, ওরা এগুলো এখন ডিসিশন দিবে। যতদিন পর্যন্ত এটা মানে এটা চূড়ান্ত ফয়সালা না হয় ততদিন পর্যন্ত এই অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকবে। কোর্ট অফ আপিলে ওরা যদি পারমিশন পায় তাহলে তো আবার হিয়ারিং হবে, ওখানে আবার বেশ কয়েক মাস লেগে যাবে, আগামী বছরও লেগে যেতে পারে পুরাটা। তো আপনি তত অপেক্ষা করবেন না। ফেব্রুয়ারি মাসে যখন আপনার এই ভিসাটা শেষ হবে, আপনি সহ এরকম যারা করেছেন যাদের আগামীতে ভিসা শেষ হবে তাদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব বা বিশেষভাবে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই যে আপনারা কিন্তু অন টাইমে আপনাদের ইমিগ্রেশন রুলের আওতায় এক্সটেনশন অ্যাপ্লিকেশন ড্রপ করে ফেলবেন। কারণ না হলে যদি জামরানের এটা আপনার রিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ওভারস্টেয়ার হিসেবে ধরা হতে পারে। মানে যদি আপনি এটা রিনিউর জন্য না দেন, আপনার এই দেশের আইনের আওতায় যে অ্যাপ্লিকেশন স্পাউস ভিসা থাকলে স্পাউসের এক্সটেনশন, 10 বছরের রুটে যারা আছেন তারা সেটার এক্সটেনশনের জন্য যদি না দেন এবং পরবর্তীতে জামরানোর এই অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, এখানে যদি কোনো গ্যাপ থাকে আপনার, তাহলে এই গ্যাপটা আপনার কিন্তু ওভারস্টেয়ার হিসেবে ট্রিট হয়ে যাবেন আপনি। তো এই কাজটা করবেন না, অবশ্যই আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে আপা? আপা আমাকে একটু বলেছিলেন অফ এয়ারে যে আপনার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট তো হোম অফিসে, তো অরিজিনাল পাসপোর্ট আপনি চেয়ে পাঠাতে পারেন। এখন সেটা হচ্ছে যে আপনার যদি ওই যে প্রথমে একটা অ্যাকনোলেজমেন্ট লেটার এসে থাকে, রেফারেন্স নাম্বার থাকে, তাহলে আপনি অনলাইনে একটা ফর্ম আছে রিটার্ন অফ ডকুমেন্টস, সেই রিটার্ন অফ ডকুমেন্টসে গিয়ে আপনি এই পাসপোর্টটা রিটার্ন চাইতে পারেন, তারা রিটার্ন পাঠিয়ে দেবে কিছুদিনের মধ্যে। খোদা না খাস্তা যদি আপনি এটা না পারেন বা এটা যদি আপনি না করতে পারেন তাতে কোনো আপনার ভয়ের কোনো কারণ নাই। যখন আপনি ফেব্রুয়ারিতে এক্সটেনশনের অ্যাপ্লিকেশন করবেন, এদেশে ইমিগ্রেশন রুলের সমস্ত অ্যাপ্লিকেশনে অরিজিনাল পাসপোর্ট আর এখন পাঠাতে হয় না, স্ক্যান কপি পাঠালেই হয়। তো আপনার কাছে নিশ্চয়ই আগের পাসপোর্টের ফটোকপি বা স্ক্যান কপি রাখা আছে, সেটা স্ক্যান কপি পাঠালেই পারেন। এবং সেই সাথে ওদেরকে আপনি কাভার লেটারে বলে দিবেন যে তোমাদের কাছে অলরেডি আমার অরিজিনাল পাসপোর্টটা আছে, এই অ্যাপ্লিকেশনে এই রেফারেন্স নাম্বারে আমি এত তারিখে এই জুনে বা জুলাই মাসে আমি অ্যাপ্লিকেশন করেছি ডেরিভেটিভ রাইটের আওতায়, সেই অ্যাপ্লিকেশন জামরানো রুটের আওতায়, সেই অ্যাপ্লিকেশন অরিজিনাল পাসপোর্ট দিয়েছি, সেই পাসপোর্টটা তোমরা প্রয়োজনে ব্যবহার করো আমার এই বর্তমান স্পাউস ভিসা অ্যাপ্লিকেশনে। ঠিক আছে দর্শক? তো আপনি এইভাবে করে এটা ডিল করতে পারেন। তো আপনাকে আমি বলবো অ্যাপ্লিকেশন করবেন, পাসপোর্ট ওদের কাছে জমা থাকলেও আপনার কোনো ভয় নেই, এটা হ্যান্ডেল করা যাবে। এটা স্ক্যান কপি আপলোড করতে হবে, আর হচ্ছে কাভার লেটারে বলতে হবে যে আমার অরিজিনাল পাসপোর্ট সহ অন্যান্য এত ডকুমেন্ট সব তোমাদের কাছে, তোমরা ওইখান থেকে জিনিসটা নিয়ে ব্যবহার করো আমার এই অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে দর্শক? তো আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনার কলের জন্য। এই কল থেকে অনেকেই উপকৃত হবেন বলে আমি এটা একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম। তো আমি চলে যাই নেক্সট কলের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সেলিম সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনার প্রোগ্রামের জন্য আমি অনেক সময় ওয়েট করতে থাকি এভরিডে। মাই প্লেজার, শুকরিয়া, ধন্যবাদ। আমার দুইটা কোশ্চেন বাংলাদেশ আর উত্তরাধিকার আইন সম্পর্কে কি করতে পারবো? আপনি করতে পারেন, কিন্তু আমি মূলত তো প্র্যাকটিস করি এই দেশে, আমি এই দেশের আইন নিয়ে পড়াশোনা করেছি, দেশে আমি পড়েছি আইন, কিন্তু আমি ওখানে তো প্র্যাকটিস করি না। তবুও আমি চেষ্টা করবো আপনাকে কোনো দিক নির্দেশনা দিতে পারি কিনা, আপনি প্রশ্নটা করেন দেখি। পয়লা নম্বর কত হয়েছে যে আন্ডারেজ বাচ্চার নামে যদি কোনো জায়গা থাকে ঠিকটা তার আব্বায় সেট করতে পারবানি। আন্ডারেজ বাচ্চা তার নামে যদি কোনো জমি থাকে, তারপরে কি বললেন? তার আব্বা বা আম্মা এই জায়গা বেচতে পারবানি তার নামে। তার আব্বা বা আম্মা কি, কথাটা একটু জোরে বলেন কাইন্ডলি। তার আব্বা বা তার আম্মা এই জায়গাটা বিক্রি করতে পারবে কিনা? পারার কথা, কারণ তার পক্ষ থেকে তাদের সাইন করার অনুমতি আছে, তাদের পারার কথা। ঠিক আছে? এটা আমি আপনাকে কনফার্ম বলতে পারবো না, কারণ আমি বাংলাদেশের আইন নিয়ে প্র্যাকটিস করি না, কিন্তু পারার কথা আমি এটা দেখেছি, এর কোনো অসুবিধা হয় না। কারণ হচ্ছে তার তখনও লিগাল মানে সে অ্যাডাল্ট হয় নাই, লিগালি সে ওইটা যে সেল করবে বা কিছু করবে তা না, তার গার্ডিয়ান হিসেবে, লিগাল গার্ডিয়ান বা প্যারেন্টস হিসেবে তো আপনারা আছেন, করতে পারার কথা। আচ্ছা, তবে আপনি একটুখানি কনফার্ম হবেন দেশে কোনো যদি কনফার্ম হবে। ঠিক আছে, আপনি তো পুরো কনফার্ম দিচ্ছেন না আমাকে, কনফার্ম হবে। জি জি। আচ্ছা, আরেকটা হইছে কোন ফ্যামিলি যদি কোনো ছেলে
ছেলে বা মেয়ে কোনো সন্তান থাকে না, জি Hello? হ্যাঁ, কোনো ফ্যামিলি যদি ছেলে মেয়ে কোনো সন্তান না থাকে তাহলে জি হাজবেন্ড আর ওয়াইফের কোনো সন্তান, আর যদি হাজবেন্ড মারা যায় জি তো উনার প্রপার্টির মালিক কি উনার ওয়াইফ হবে না উনার ভাই ভাতিজা আর কি হবে? শরীয়ত আইন অনুযায়ী ওয়াইফ একটা অংশ পাবে, তারপরে তার ভাই ব্রাদার এরা যারা আছে তারাও একটা অংশ পাবে। এটা শরীয়ত আইন অনুযায়ী এটার একটা আছে, ভাগ ভাগ করে দেওয়া আছে। তবে ওয়াইফও পাবেন, ওয়াইফ যেহেতু আছেন ওয়াইফ পাবেন, বাট ভাই ভাতিজা ভাইয়েরাও পাবেন আনলেস উনি যদি কোনো উইল টুইল করে যান বা নির্দিষ্ট করে যান তাহলে ভাইয়েরা পাবেন না, বোনরা পাবেন না, কিন্তু ওয়াইফ পাবেন। যদি সন্তান না থাকে ওয়াইফ পাবেন, এবং পাশাপাশি ভাই বোন তারাও পাবেন, একটা অংশ আছে সেই অংশটা শরীয়ত আইন অনুযায়ী। এগেন আমি আপনাকে বলবো সবচেয়ে ভালো হবে এটা, যারা প্রপারলি প্র্যাকটিস করতেছেন দেশে আপনি খবর নেবেন, সেটা ভালো হবে আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি চলে যাই নেক্সট কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম্বারটা দিবা স্যার তুরান্তা? আচ্ছা জি, আচ্ছা, এটা আমাদের কন্ট্রোল প্যানেল থেকে দিয়ে দিবে। আমি অন এয়ার এটা দিতে পারবো না, আইনগত বাধা আছে। তো আমি চলে যাই এর পরের কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সালিম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। জি ভাইয়া আমি তো ওই যে জামবানি অ্যাপ্লিকেশনটা করছিলাম, তো আমার ওয়াইফের ফার্দারলি প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটা এর মধ্যে পেন্ডিং ছিল আর কি, এখনো আছে। তো জামবানুর অ্যাক্টরেসের যে অ্যাপ্লিকেশনটা করলাম ওইটার কি ডিসিশনটা ইমিডিয়েটলি পাওয়া যাবে না? জামরানোর ডিসিশনটা হয়েছে যে কেস লটার উপরে ভিত্তি করে সবাই অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিকেশন করাটাও সঠিক আছে। আকিন সানিয়া যে কেস ল, ওখানে এই কেসের একদম শেষে একটা কনসেন্ট অর্ডার সাইন হয়েছে দুই পার্টির মধ্যে, মানে অ্যাপ্লিকেন্ট আর রেসপন্ডেন্ট, হোম অফিস আর আকিন সানিয়া, তাদের মধ্যে একটা সাইন হয়েছে। সেখানে ছিল যে এইটাতে তারা যতদিন এটা কোর্ট অফ আপিলে যাবে এবং কোর্ট অফ আপিলে যতদিন ফাইনাল ডিসিশন না হয় ততদিন পর্যন্ত তারা কোনো ডিসিশন দিবে না, এটাও কনসেন্ট অর্ডারের ভিতর লেখা আছে। তো কিন্তু ইয়াতে যে আপনার ফর্মের মধ্যে যে ক্রাইটেরিয়া মিট করা হয় ওগুলো তো সবগুলো মিট করা হয়েছে, এর জন্য কি ডিসিশনটা পাওয়া যাবে না? না, ডিসিশনটা তারা অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া মিট করলে দিয়ে দিবে এটা বলতেছে না, এটা বলতেছে যে এটা ডিসিশনটা আপাতত পেন্ডিং রাখতেছে। তারা ডিসিশনটা দিবে যেহেতু ম্যাটারটাকে নিয়ে তারা কোর্ট অফ আপিলে নিয়ে গেছে। কোর্ট অফ আপিল যদি দুইটা জিনিসের একটা, কোর্ট অফ আপিলে প্রথমে হচ্ছে তারা অ্যাপ্লিকেশন করেছে, পারমিশন চেয়েছে আপিল করার, ঠিক আছে, পারমিশন টু অ্যাপিল টু দ্য কোর্ট অফ আপিল, এই অ্যাপ্লিকেশন এটা। তো এই অ্যাপ্লিকেশনে তারা যদি পারমিশন পায় তাহলে এটা আবার ফুল হিয়ারিং হবে কোর্ট অফ আপিলে, পরবর্তীতে আবার ডেট পড়বে। তো পারমিশন অ্যাপ্লিকেশন ডিসিশন হতে হতে কোনো সময় 8 মাস লাগে, 6 মাস লাগে, 9 মাস লাগে, 1 বছরও লাগে দুই এক সময়। তো পারমিশন অ্যাপ্লিকেশনের ডিসিশনটা যদি ওদের পক্ষে যায়, যে পারমিশন পায় যদি তারা, তাহলে এটা আরো লম্বা হবে। পারমিশন মূল হিয়ারিং হতে 6 মাস 8 মাস আরো লাগবে, মানে পারমিশন পাওয়ার পরে আরো 6-8 মাস, মানে আরো 1-1.5 বছর লাগতে পারে টোটাল এখন থেকে। আর যদি তারা পারমিশন না পায়, পারমিশন যদি না পায় তাহলে ব্যাপারটা এখানেই শেষ। তখন তারা পারমিশন যখন গ্রান্ট হলো না তখন তারা এই কেসগুলোর ডিসিশন দিবে, যে মিট করবে সম্পূর্ণরূপে রিকোয়ারমেন্ট তাকে ভিসা দিবে, আর যদি মিট না করে তাহলে তো রিফিউজ করবে, আপিলের রাইট থাকবে, আপিল করবে। এগুলো আপিলের আগে অ্যাডমিন রিভিউ থাকবে, যেটা ইউ রেগুলেশনস এর আওতায়। যেহেতু এখানে কথা হচ্ছে যে খুব সহজ আগামী 2-1 মাসে ডিসিশন পাবেন বলে আর কি বলা যায় না, মানে এটা আশা করা যায় না। এটা পারমিশন অ্যাপ্লিকেশন ওরা করেছে জুনের দিকে, আমি যতটুকু জানি জুন অথবা জুলাইয়ের শুরুর দিকে, জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুর দিকে। তো সেটা তো এখনো পেন্ডিং আছে, মাত্র আমাদের 3-4 মাস গিয়েছে। সো উই নিড টু ওয়েট। আচ্ছা ভাই, এই যে তাহলে ইয়ার যে আগের যে ফার্দারলি প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে, ওইটাও মনে হয় এটা দুইটা মিলে মনে হয় একটু পেস্ট হয়ে গেছে, কারণ আমি কি করব বুঝতেছি না। ফার্দারলি প্রিমিয়ামের যে অ্যাপ্লিকেশন সেটা পেন্ডিং আছে, সেটা একই সাথে চলতে পারবে, এইটাও ওই কনসেন্ট অর্ডারেই বলা আছে। কনসেন্ট অর্ডারটা যদি কিন্তু ওরা তো ওইটা ডিসিশন দিতেছে না, এজন্য তো আমি মানে একটু সাফার করতেছে, কি লং টাইম হয়ে গেছে। ডিসিশন ওইটা কিন্তু আলাদাভাবে কনসিডার হচ্ছে, ওইটা এক টিমের কাছে, এটা আরেক টিমের কাছে। আচ্ছা, তাহলে ওইটা তাহলে ওরা আপনি জামরানোর অ্যাপ্লিকেশন না করলেও ওই অ্যাপ্লিকেশন হয়তো এতদিন পেন্ডিংই থাকতো। ওটা কতদিন হয়েছে পেন্ডিং? ওইটা তো জানুয়ারিতে করছি ভাইয়া। জানুয়ারিতে করেছেন, আপনি চেস করতে পারেন যদি চান।
আর যেহেতু জামরানোর অ্যাপ্লিকেশন একটা ড্রপ করে ফেলছেন, আমি বলবো যে চেস্ট টেস্ট না করে চুপচাপ বসে থাকেন। যদি জামরানোরটা কোনোভাবে আগে হয়ে যায় তাহলে আপনার সুবিধাটা কি, ওই রুটটা তো অনেক সুবিধাজনক রুট, ওটা তো এই শুরু থেকে বাচ্চা যখন হয়েছে তখন থেকে কাউন্ট হতে থাকবে, এবং ওটা 5 বছরে এটা আপনি সেটেলমেন্ট, সহজ সেটেলমেন্ট আর কি। ঠিক আছে, ইন দ্য মিন টাইম যদি ভাইয়া ওই যে 5 ইয়ার্স যে 3 বছর হয়ে গেছে আর যদি 2 বছরের মধ্যে আর অ্যাড না দেয়, 5 ইয়ার্স এর যে রুটটা কি এটা থাকবে যদি রেজিস্ট্রেশন না পায় এর মধ্যে? 5 ইয়ার্স এর কোনটা স্পাউসের রুট? জি জি হ্যাঁ, ওটা কারণ ওই স্পাউসের ভিসাটা তো কন্টিনিউ চলতেছে আপনার, কারণ ওটা আপনি অন টাইম অ্যাপ্লাই করছেন জানুয়ারিতে, তো সেটা এখনো ডিসিশন হয় নাই। তাহলে আগের যে 2.5 বছরের ভিসা ছিল সেটা এখনো সেকশন 3C লিভ অনুযায়ী কন্টিনিউ করতেছে। এইটা কন্টিনিউ যদি করতে করতে এটা এইভাবেই 5 বছর পুরো হয়ে যায়, তাহলে 5 বছর পরে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লাই এর জন্য এলিজিবল ওই রুটে আর কি। জি, ইউ নিড টু ওয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামরানো নিয়ে দেখা যাচ্ছে যে ভালো ইনকোয়ারি আছে, সবসময় ইনকোয়ারি থাকে এটা নিয়ে। এইটা আসলে এক এক সময় এক এক জায়গা থেকে মানুষের বিভিন্ন তথ্য পাচ্ছেন যেহেতু, তো আমি বলবো যে যারা অ্যাপ্লিকেশন করেছেন প্রয়োজনে আপনার লয়ারের সাথে আরেকবার মিট করেন। লয়ার সাহেব, ব্যাপার হচ্ছে যে যারা 30 জুনের আগে অ্যাপ্লাই করেছেন তাড়াহুড়া করে, নো ওয়ারিজ, কোনো রং কাজ হয় নাই, রাইট কাজই হয়েছে হয়তো বা, যদি রিকোয়ারমেন্ট মিট করে থাকেন। কিন্তু নেক্সট কি স্টেপ সেটা নিয়ে একটুখানি আলোচনা করাটা ঠিক হবে। তো আমি চলে যাই আবার ফোন কলে। কে আছেন এখন লাইনে? সুপ্রিয় দর্শক, আপনার প্রস্তুতি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এসেছি। জি, 13 ডিসেম্বর। জি, একটু জোরে বলেন। আপনি 2015 এর 3 ডিসেম্বর এসেছেন ইইউ থেকে। তো আমি ডিপেন্ডেন্ট হয়ে আসছি, আমার হাজবেন্ড। তো আমি আসার পরে আমি বায়োমেট্রিক কার্ড পেয়েছি 5 বছরের, 5 ইয়ার। তো পরে আমি সেটেলমেন্ট করলাম, সেক্ষেত্রে আমাকে প্রি সেটেলমেন্ট দিল 2024 মার্চ কি এপ্রিল। তো এখন আমি যে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করব কোন ডেটের পরে? আপনার এই দেশে আসার দিন থেকে 5 বছর তো আপনার হয়ে গিয়েছে, তাই না? 2020 এর ডিসেম্বরে যদি এসে থাকেন, সরি 2015 ডিসেম্বরে বলেছেন, তাই না? না 2016 13 ডিসেম্বর। ও 2016 এর 3 ডিসেম্বর, তাহলে 2021 এর ডিসেম্বরে আপনার 5 বছর পূর্ণ হবে। এই 5 বছরে যদি প্রুফ অফ অ্যাড্রেস স্ট্যাটাস এগুলো সব থাকে তাহলে আপনি এবং আপনার হাজবেন্ডের সাথে আপনি আছেন, ওনারও সমস্ত প্রুফ অফ অ্যাড্রেস, আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এগুলো থাকলে তাহলে আপনি সেটেলমেন্ট স্কিমে আবার অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে সেটেলমেন্ট দেওয়া হবে। যদিও প্রি সেটেলমেন্ট দিয়েছে আপনাকে আরও 5 বছরের, গত হয়তো 2-1 বছর আগে বা গত বছর বা এই বছর দিয়েছে, কিন্তু আপনার মানে ক্লেম হচ্ছে যে যেদিন থেকে আপনি এসেছেন সেদিন থেকেই, সেই 5 বছর শেষ, মানে আপনার যখন 5 বছর পুরো হবে তখন। আপনি কি আমার উত্তরটা বুঝতে পেরেছেন? যখন আসছি সেই ডেটটার জন্য কি আমাকে কোনো প্রুফ দেখাতে হবে না? হ্যাঁ, একেবারে শুরু থেকে আপনার পাসপোর্টে স্ট্যাম্প আছে কোন দিন আপনি অ্যারাইভ করেছেন, তারপরে আসার পরে নিশ্চয়ই আপনার বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস হয়েছে, বিভিন্ন বিল টিল হয়েছে, মানুষ আসার পরে ডাক্তারে জয়েন হয়, এনআই কার্ড করে, তার এনআই নাম্বার পায়, তারপরে হচ্ছে শুরু হয় তার হচ্ছে টেনেন্সি এগ্রিমেন্টে নাম যাওয়া, কাউন্সিল ট্যাক্সে নাম যাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা। এই যে আপনার ডকুমেন্ট অনুযায়ী যখন থেকে আপনি প্রুফ করতে পারবেন এই দেশে আছেন, তখন থেকে যে 5 বছর পূর্ণ হবে তখন, এবং একই সময়ে আপনার হাজবেন্ডও আপনার সাথে এখানে ছিলেন, আপনাদের ম্যারেজটা এখনো সাবসিস্টিং আছে, ম্যারেজটা বহাল আছে, মানে ম্যারেজ সার্টিফিকেট সহ আপনাদের সকলের পাসপোর্ট এবং আপনার হাজবেন্ডের সেটেলমেন্ট স্কিমের আওতায় ওনার যে নাম্বার সেটাও লাগবে। ওনার একটা 16 ডিজিটের নাম্বার আছে, নাম্বারটা শুরু হয় 3434 দিয়ে, ওই নাম্বারটাও লাগবে। টোটালটা দিয়ে আপনাকে এই ডিসেম্বরে, মানে আপনার প্রুফ অফ অ্যাড্রেস অনুযায়ী আপনার যখন 5 বছর পুরো হয় তখন আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে দর্শক? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ দর্শক। আমি এর পরের কলের কাছে চলে যাচ্ছি। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, সুপ্রিয় দর্শক, আমি একটু আগে জামরানো নিয়ে কথা বলছিলাম। জামরানোর ব্যাপারে আমি বারবার সবাইকে এর আগেও বলেছি যে যদি কারো এক্সিস্টিং ভিসা থাকে এই দেশের আইনের আওতায়, সেটা যদি
আপনি দেখেন যে শেষ হয়ে আসছে, আপনার জামরানোর অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলেও আপনি সেটা রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি জামরানোর ওটার উপরে 100% বসে থাকবেন, ওয়েট করতে থাকবেন ওটার উপরে নির্ভর করে, সেটা যাতে না হয়। তো আমি চলে যাই আবারও ফোন কলে, কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যে সলিসিটর ভাই, তার নামটা কিটা? আমার নাম মোহাম্মদ সেলিম। আচ্ছা, আপনার নাম্বারটা এসেছিলাম ভাইয়া। আচ্ছা, নাম্বার আমি সরাসরি টিভির স্ক্রিনে দিতে পারবো না, এটা আইন কভার করে না। আপনি পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেল থেকে, এনটিভির যে কন্ট্রোল প্যানেল তারা হয়তো আপনাকে হেল্প করবে এই ব্যাপারে। সুপ্রিয় দর্শক, আমি ফোন ছাড়াও ইমেলের মাধ্যমে প্রশ্ন নিয়ে থাকি। টিভি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে যদি কেউ ইমেল করেন, আমি তো প্রোগ্রামের মধ্যে ইমেলের রিপ্লাই দেই না সাধারণত, প্রোগ্রামের পরে পরবর্তী কয়েকদিনের মধ্যে সচরাচর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি রিপ্লাই দিই। আপনাদের অনেকে আছে ফোন লাইনে ফোন পান না, কিংবা পরে আপনি দেখছেন, আপনি লাইভ দেখছেন না, সো লাইভ ফোন কল করতে পারেন নাই, আপনি এনটিভি ইউরোপের ফেসবুক পেজে দেখেছেন কিংবা ইউটিউবে দেখেছেন, তো আপনি চাইলে ইমেল করতে পারেন। সেই ইমেলটা আমি সাধারণত ডিল করে থাকি, তো সেটাও আপনার সুযোগ আছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি যারা ফোন করছেন তাদেরকে আমি একটা কথা আমি সবসময় বলি, যে যেহেতু আপনি ফোনের মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো দিচ্ছেন, আপনি কোনো ডকুমেন্টস আমাকে দেখাতে পারছেন না, ডকুমেন্টস আমি দেখে বিস্তারিত জানতে পারছি না, এবং ফোনে মাত্র হয়তো 1-2 মিনিটের মধ্যে আপনি কিছু বেসিক তথ্য দিচ্ছেন, আমি সেটার বেসিসে আপনার পুরো ব্যাপারটা নিয়ে আইনগত বিভিন্ন দিক নিয়ে ওই ম্যাটারটার আমি ডিসকাশন করি। পরবর্তী পদক্ষেপ আপনি কি নিতে পারেন, আপনার কি হতে পারে এই ব্যাপারটায়, সেটা নিয়ে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, জেনারেল গাইডলাইন। কারণ আপনার পেপার যেহেতু আমি দেখছি না, পেপার না দেখে যে অ্যাডভাইস, সেটা আমি বলবো যে আইনের অ্যাডভাইসটা সবসময় হতে হবে অ্যাকুরেট, এখানে ভুল করলে চলবে না। কারণ এই অ্যাডভাইসে যদি একটা ভুল কথা বলে দেওয়া হয়, একটা মানুষের লাইফই নষ্ট হয়ে যেতে পারে, ডিফারেন্ট ডিরেকশনে উনি চলে যেতে পারেন, এবং সেটা আর পরবর্তীতে উনি হয়তো রেকটিফাই আর করতে পারবেন না। তো সেটা নিশ্চয়ই আমরা কেউ চাই না। তো আমি যেটা বলি, যে কারো যদি কমপ্লেক্স ম্যাটার থাকে, যে ম্যাটারটা সম্পর্কে উনি নিজেই সন্দেহান যে ওনার আসলে এই এত বড় একটা জাজমেন্ট, কোর্টের জাজমেন্ট 15 পাতার, এটা পড়ে উনি পুরোটা বুঝতে পারছেন না, কিংবা হোম অফিসের একটা ডিসিশন লেটার 8-9 পাতার, এখানে সব কথা উনি বুঝতে পারছেন না যে তাকে কি কি সমস্যার কারণে তার এই অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করেছে। তো ভালো হয়, যেহেতু উনি নিজেই কনফিউজড, ওনার উচিত হবে সরাসরি একজন লয়ারের সাথে শরণাপন্ন হয়ে ডকুমেন্টস দেখিয়ে তখন সরাসরি অ্যাডভাইস নেওয়া, সেটা হবে যে বেস্ট অ্যাডভাইস। তবে আমার এই প্রোগ্রাম সহ এই এনটিভির যে বিভিন্ন আইন বিষয়ক প্রোগ্রাম আছে, এছাড়া অন্যান্য টিভিরও আইন বিষয়ক প্রোগ্রাম আছে, আমি সকলকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি। এই প্রোগ্রামগুলোতেও আপনারা চোখ রাখবেন, এইগুলো থেকে আপনারা যথেষ্ট উপকার পান, এগুলো থেকে আপনারা গাইডলাইন পান, এগুলো যদি আপনি সঠিকভাবে প্রশ্ন করতে পারেন, আপনি সঠিক উত্তর ইনশাআল্লাহ পাবেন। তো আমি চলে যাই আবার ফোন কলে, কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্রিয় দর্শক প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার বেবির ব্রিটিশ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, প্রায় মোর দেন 3 মান্থ হয়ে গেছে, ওরা কোনো অ্যাকনলেজমেন্টও দেয় নাই। তো এটা কি আমি কতদিন লাগতে পারবে? বায়োমেট্রিকটা দিয়ে দিয়েছেন তো, না বায়োমেট্রিক এনরোল করা? আচ্ছা, 3 মান্থ হয়ে গেছে। এখন আলাদা করে কোনো অ্যাকনলেজমেন্ট দেয় না, কারণ হচ্ছে আমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করি সাথে সাথে অ্যাকনলেজমেন্টটা চলে আসে। অ্যাপ্লিকেশনের মধ্যেই লেখা থাকে অ্যাপ্লিকেশন কবে, কয়টা বাজে সাবমিট করা হয়েছে, রেফারেন্স নাম্বার, ইউনিক রেফারেন্স নাম্বার, সমস্ত কিছু এখানে থাকে। পেমেন্ট হয়ে যাওয়া মানেই পেমেন্টেরও একটা ইমেল আসে, সেখানে আপনি লেখা থাকে, আপনি দেখবেন যে উই অ্যাকনলেজ দ্যাট ইউ মেড দ্য অ্যাপ্লিকেশন অন দিস ডেট। হ্যাঁ, এই ক্যাটাগরির অ্যাপ্লিকেশন তো আলাদা অ্যাকনলেজমেন্ট লেটার আর আলাদা করে দেওয়া হয় না, কারণ এটা অটোমেটিক্যালি ওই অ্যাপ্লিকেশন করার সাথে সাথে জেনারেট হয়ে আপনার ইমেলে চলে আসে। আচ্ছা, আর কতদিন লাগতে পারে এটার উত্তরে আমি বলবো যে সচরাচর আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 6 মাস লাগছে প্রায় এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে। সো আপনার যেহেতু অ্যাপ্লিকেশন 3 মাস হয়েছে, তো আমার মনে হয় আরো অন্তত 1-2-3 মাস তো লাগতেই পারে। তো আপনাকে একটু ধৈর্য ধরা লাগবে, তো আশা করি এরপরে আপনি উত্তরটা মানে ডিসিশন পাবেন। যদি সমস্ত রিকোয়ারমেন্টস মিট করে, বাচ্চাদের সিটিজেনশিপে কোনো তেমন মেজর কোনো ইস্যু থাকে না, যদি সমস্ত রিকোয়ারমেন্টস মিট করে তাহলে তারা দিয়ে দেয়। কিন্তু একটা কিউ আছে, করোনা ভাইরাসের জন্য তাদের লোকজন এখনো ওয়ার্কিং ফ্রম হোম, এখনো নানান কারণে কিছু ডিলে হয়। সো বাট ইউ শুড গেট আ ডিসিশন উইদিন আ মান্থ অর 2 ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।
তো সুপ্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম যে যদি কোনো এরকম কমপ্লেক্স ম্যাটার থাকে তাহলে উচিত হবে ফোনে আপনি তো গাইডলাইন নিলেন, সেটার পাশাপাশি আপনি একজন লয়ার দেখিয়ে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আমি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি দেখি আর একটা দুটা কল যদি নিতে পারি। এখন কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন প্লিজ। হ্যালো হ্যালো দর্শক, আপনি লাইনে চলে এসেছেন, আপনার প্রশ্নটি করুন। আমি নেক্সট কলে চলে যাচ্ছি যদি এই কলার হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা আমার প্রশ্নটা হচ্ছে, জি, আমি 14th of অক্টোবরে বাংলাদেশ যাব। জি, তো এখন আমার এখান থেকে কি কোনো পিসিআর টেস্ট করে যেতে হবে বাংলাদেশের জন্য? জি দর্শক, অবশ্যই। এবং বাংলাদেশ থেকে যখন আমি রিটার্ন করব তখন কি আমাকে কোনো পিসিআর টেস্ট করতে হবে? বিকজ আই হ্যাভ অলরেডি বোথ ভ্যাকসিন নেওয়া আছে। জি, তো এটা যদি আপনি আমাকে একটু ক্লিয়ার করেন উকিল সাহেব, আমি ব্যারিস্টার সাহেব, আমি খুব উপকৃত হব। বিকজ আই ডোন্ট ট্রাস্ট ইন বাংলাদেশ ইমিগ্রেশন। আই মিন সাফার ওভার দেয়ার লট অফ টাইমস। থ্যাংক ইউ। আমি ফোনটা রেখে দিচ্ছি, আপনার কাইন্ডলি আমাকে অ্যানসারটা দিবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নকারীকে আমি বলছি যে আপনার মতো অনেকেই একটু কনফিউজড আছেন, তো আমি অবশ্য এই প্রোগ্রামেই অন্তত আরো দুজন দর্শকের আমি সিমিলার প্রশ্নের আনসার দিয়েছিলাম, তবে আমি আবার আপনাকে আমি বুঝিয়ে বলছি, আপনি একটু শুনুন। সেটা হচ্ছে এই যে আপনাকে অবশ্যই এই দেশ থেকে অন্য যে কোনো দেশে যেতে হলে, এটা ইউকের রিকোয়ারমেন্টস, যে আপনি যাওয়ার আগে শেষ 3 দিনের মধ্যে একটা টেস্ট করিয়েছেন, পিসিআর টেস্ট বলে এটাকে। এটা কিন্তু এনএইচএস এর যে বিভিন্ন টেস্ট সেন্টারগুলো খুলেছে সেটা না, কিংবা আপনি ঘরে নিজে নিজে যে টেস্ট করেন সেটাও না। এইখানে বেশ কিছু ক্লিনিক কিংবা বেশ কিছু সংস্থাকে, বেশ কিছু ল্যাবরেটরিকে তারা পারমিশন দিয়েছে, শত শত, আপনি হোম অফিসের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। সেই মানে সব জায়গায় আছে, এমনকি হিথ্রো এয়ারপোর্টে আছে। আপনি যাওয়ার সময় এটা করতে পারেন এবং আপনি করার পরে 10-15 মিনিটের ভিতরেই আপনাকে আনসার দিয়ে লেটার টেটার দিয়ে দিবে। তো আপনাকে আপনার ডাবল ভ্যাকসিন থাকুক না থাকুক, যাই থাকুক না কেন, অবশ্যই এই টেস্ট করতে হবে। আপনার ডাবল ভ্যাকসিন আছে মানে এই না যে আপনার কিন্তু করোনা ভাইরাস হতে পারবে না। আপনি করোনা ভাইরাস যার আছে তার সংস্পর্শে গেলে আপনার হবে, এই আর কি। ভ্যাকসিন দেওয়ার কারণে আমাদের এই করোনা ভাইরাস যদি আমাদের গায়ে আসেও আমাদের দেখা গেছে যে মৃত্যু হার অনেক কমে যায়, মানে আপনার ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরে অনেক বেশি তখন স্ট্রং অবস্থায় থাকে। তো আপনাকে অবশ্যই, আমি স্পেসিফিক আনসার দিচ্ছি, অবশ্যই আপনাকে করতে হবে যাওয়ার আগে শেষ 3 দিনের মধ্যে, ফ্লাইটের শেষ 3 দিন, মানে ফ্লাইটের আগের 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তো সেই টেস্টটা করে আপনার এই কাগজ সাথে নিয়ে যেতে হবে এবং আপনি যখন দেশে যাবেন তখন ওটা দেখাতে হবে এবং আপনার যে দুটা যে ভ্যাকসিন দেওয়া আছে সেটা আপনি এনএইচএস এর ওয়েবসাইটে গিয়ে এই আপনার রিপোর্টটা আপনি নিতে পারেন যে দুটো ভ্যাকসিন দেওয়া আছে। সেটা থাকলে বাংলাদেশে আপনাকে আর কিচ্ছু করবে না, আপনি বাসায় যাবেন। করোনা ভাইরাসের জন্য আপনাকে মানে ইউকে থেকে যাওয়ার কারণে আপনাকে কোনো কোয়ারেন্টাইন বা কোনো কিছু করতে হবে না। এই গেল যাওয়ার সময়ের ব্যাপার। আসার সময় কি? আসার সময়ে ইউকের আইন এখন বলবৎ হবে। সেটা কি? বাংলাদেশ বর্তমানে অ্যাম্বার লিস্টে আছে। আপনি অক্টোবরে যাচ্ছেন, আপনি কবে ফেরত আসবেন এটা আমার শোনা হয় নাই। তো যখন ফেরত আসবেন তখন কিন্তু আসার আগে আবার অবশ্যই চেক করবেন যে বাংলাদেশ অ্যাম্বার লিস্ট থেকে আবার ভিন্ন কোনো গ্রুপে চলে না যায়, কোনো অন্য লিস্টে না চলে যায়, খোদা না খাস্তা আবার রেডে না চলে আসে অথবা গ্রিনে যদি যায়, সেটাও ভিন্ন কথা। কিন্তু আমি ধরে নিলাম বাংলাদেশ অ্যাম্বার লিস্টে যদি থাকে তখনও পর্যন্ত, তাহলে কি আইন আপনার জন্য প্রযোজ্য? সেটা হচ্ছে এই যে সেটা একই আসার আগে শেষ 3 দিন একটা টেস্ট করাতে হবে। ওখানে লিস্টেড অনেক জায়গা আছে, আপনি একটু খোঁজ খবর করলেই পেয়ে যাবেন। প্রত্যেক শহরেই আছে, প্রত্যেক জায়গাতেই আছে পিসিআর টেস্ট। এটা আপনাকে আবার করাতে হবে, সেই টেস্টের রেজাল্ট আপনার থাকতে হবে সাথে যে আপনার নেগেটিভ। পাশাপাশি এখানে যে ওই যে 2টা আপনি ভ্যাকসিন দিয়েছেন এনএইচএস এর, সেটার যে আপনি ওই যে লিস্ট মানে রিপোর্টটা নিয়েছিলেন ওয়েবসাইট থেকে, সেই রিপোর্টটাও আপনি সাথে রাখবেন। আর হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে gov.uk এর ওয়েবসাইটে। সেটা ফর্মটার নাম হচ্ছে লোকেটর ফর্ম। এই ফর্মে আপনি অনলাইনে আপনার তথ্যগুলো দিতে হবে, আপনার ডিটেলস সহ দিয়ে কোন জায়গায় থাকবেন এগুলো থাকে। এই ফর্মটা আর কি বেশি বড় ফর্ম না, 10-15টা কোয়েশ্চেন। এটা ফিল আপ করে আপনি যখন সাবমিট করবেন
একটা ইমেল আসবে আপনার ইমেলে, সেখানে ইমেলের মধ্যে একটা কিউআর কোড আছে, কিউআর কোড যেটা হচ্ছে স্ক্যান করা যায়, মেশিনে স্ক্যান করা যায়। সেই কোডটা আপনি চাইলে ইমেলটা প্রিন্ট আউট করতে পারেন, অথবা আপনার যদি মোবাইলে, যেহেতু লন্ডন আসলে আপনি হিথ্রো এয়ারপোর্টে যদি ইমেল ইন্টারনেট অ্যাক্সেস থাকে, আপনি মোবাইল থেকেও সেটা শো করতে পারবেন ইমিগ্রেশন অফিসারকে, সেটাও চলবে। তাহলে আপনি কি করবেন, আসার সময় শেষ 3 দিন, আসার আগে 3 দিনের মধ্যে পিসিআর টেস্ট, এই লোকেটের ফর্ম ফিল আপ করে সাবমিট করা। আর আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আসার দিন থেকে প্রথম 2 দিন, আসার দিন এবং তারপরের দিন, এই 2 দিনের মধ্যে আপনি একটা টেস্ট করাবেন। এরকম ল্যাবরেটরি যেগুলো আছে সেই টেস্টের বুকিং আপনি দিয়েছেন, সেই বুকিং কনফার্মেশনটাও দেখাতে হবে হিথ্রো এয়ারপোর্টে, কিংবা আপনি যে এয়ারপোর্টে নামবেন, গেটউইক হোক কিংবা ম্যানচেস্টার, বার্মিংহাম, যে এয়ারপোর্ট আপনি ব্যবহার করবেন, সেখানে ইমিগ্রেশন অফিসারকে পিসিআর টেস্টের রিপোর্ট, আপনার 2টা এখান থেকে ভ্যাকসিন দেওয়া আছে সেই কনফার্মেশন, তারপরে লোকেটার ফর্ম ফিল আপ করা। আর যেহেতু আপনার এই দেশ থেকে 2টা টেস্ট দেওয়া আছে, আপনাকে শুধু প্রথম 2 দিনের মধ্যে আপনি যে টেস্ট করবেন, প্রথম 2 দিনের মধ্যে যে আপনি টেস্ট দিবেন সেইটার কনফার্মেশন থাকতে হবে। আর যদি এই দেশের আপনার না হতো, তাহলে আপনার ডে 8এও একটা টেস্ট দিতে হতো, কিন্তু আপনার জন্য সেটা লাগবে না, কারণ আপনি বলেছেন এই দেশ থেকে আপনার 2টা ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া আছে। সো আপনার প্রথম 2 দিনের যে বুকিং সেটা আপনি দিয়ে আসবেন। আমি আপনাকে এক্সট্রা একটা কথা বলে দেই, এয়ারপোর্টে এই বুকিংটা দেওয়া যায়, এয়ারপোর্টেই ওই টেস্ট দেওয়ার ল্যাবরেটরি আছে। আপনি এয়ারপোর্টেরটা দিবেন আসার পরে, যাতে আপনারা আবার বাসা থেকে পরের দিন আবার বের হবেন, দৌড়াদৌড়ি করবেন, সেটা না করে আপনি ওই এয়ারপোর্টে আপনি বুকিং দিয়ে দিলেন। সাধারণত 69 বা 59 পাউন্ড কয়েকটা কোম্পানি আছে, ওইগুলো আছে এয়ারপোর্টের পাশে, অনেক আছে এয়ারপোর্টের, মানে এয়ারপোর্টের কম্পাউন্ডের ভিতরেই আছে, প্রত্যেক এয়ারপোর্টে এখন আছে। তো ওখানে আপনি বুকিংটা দিয়ে শেষ করে ফেলবেন। তো আপনি এই কাজগুলো করবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার মতো আরো যারা ইউকে থেকে, কারণ অনেকদিন রেড লিস্টে ছিল, তার আগের বছর করোনার জন্য কেউ যায়টাই নাই, তো এখনো করোনা আছে কিন্তু অনেক কম আকারে আছে, তো এখন যাওয়া আসা শুরু হচ্ছে মানুষের। সো এইগুলো মেনে আপনারা যাবেন ইনশাআল্লাহ। তো আমি জানি কলার লাইনে আছেন লম্বা সময় যাবত, কে আছেন এখন লাইনে, আপনার প্রস্তুতি করুন প্লিজ দর্শক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, তো আমার কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই আমি 2019 সালে, না 2019 না 2020 আমি একটা পাওয়ার উপটন অ্যাটর্নি করেছিলাম আর কি। জি জি, আমি কথাটা পুরো ক্লিয়ার শুনতে পাইনি। 2019 সালে কি করেছেন? সরি 2019 না, সরি 2020 একটা পাওয়ার অ্যাটর্নি করেছিলাম। পাওয়ার অ্যাটর্নিটা ছিল যে আমার শাশুড়ির জায়গা দেশে, উনি দেশে যাইতে পারতেছে না, তো এই জন্য ওই যেটু জায়গাটা আমাদেরকে উনি বিক্রি করতেছে, সেই জন্য আমরা পাওয়ার অ্যাটর্নি করেছিলাম ওই যে আমার ছোট ভাইয়ের নামে। তো বাংলাদেশ এমবাসি হাই কমিশন থেকে যখন পাওয়ার অ্যাটর্নি করেছিলাম, তখন ওই যে ওই 2টা পাওয়ার অ্যাটর্নির পেপার দিছিল। সো আমি একটা কপি নিজের কাছে রাখি, আরেকটা কপি বাংলাদেশে পাঠিয়েছিলাম আর কি, যাতে আমার ভাই বাংলাদেশে এই জিনিসটা শুরু করে, কাজটা শুরু করে। বাট ওই যে ও কখনো চিঠিটা পায় নাই। তো এর মধ্যে আর করোনা শুরু হইলো, তারপরে বিভিন্ন কারণে আর এগুলো নিয়ে ইয়ে করা হয় নাই। তো আমার কাছে এখন আরেকটা কপি আছে পাওয়ার অফ অ্যাটর্নিটার। তো আমার কোশ্চেন হচ্ছে এটা কি ভ্যালিড নাকি, এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাছে যে সেকেন্ড কপি যেটা আছে, এক্স্যাক্টলি একই জিনিস যদি হয়, 2টা কপি যদি থাকে, যেহেতু একটা কপিতে চলছে, আপনার কাছে আগে যে কপিটা যেটা আপনি এখানে রেখে দিয়েছিলেন সেটা যদি এখন দেন, এটা দিয়েও কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নাই। অথবা আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে কন্ট্যাক্ট করে পাওয়ার অফ অ্যাটর্নির আরেকটা কপি যদি নিতে চান নিতে পারেন, অথবা নতুন করে পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারেন। তো সেটা মানে আপনার কাছে যে কপিটা আছে, স্টিল দিস ইজ অলসো ইউজফুল, ইউ ক্যান ইউজ ইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের অনুষ্ঠানের আর কল নেওয়ার কোনো সুযোগ নেই, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। জানি যে অনেক কলার লাইনে ছিলেন, আমি অত্যন্ত দুঃখিত, মানে আমি অ্যাকোমোডেট করতে পারলাম না। আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনারা কল দিবেন, আমি ট্রাই করবো আপনাদেরকে তখন আপনাদের প্রশ্নের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিতে। পাশাপাশি নিচে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সেই ইমেলে আপনারা ইমেল করলে আমি চেষ্টা করবো আপনাদের ইমেলের মাধ্যমে আনসার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।